সো পিএম প্রজেক্ট আর্টিফ্যাক্টস এটা আসলে মানে নতুন টপিক একটা। পিএম বকে আর্টিফ্যাক্ট শব্দটা এর আগে ইউজ হয়েছিল কিন্তু খুব কম ইউজ হয়েছিল। আর্টিফ্যাক্ট শব্দটা আসলে কোথায় সবচেয়ে বেশি ইউজ হয় কারো মনে আছে? দেখা যাচ্ছে আর্টিফ্যাক্ট শব্দটা কোথা থেকে আসছে? অ্যাজাইলের লোকজন খুব আর্টিফ্যাক্ট ইউজ করে শব্দটা। হ্যাঁ, এবং স্কামের মনে আছে স্কামের 3টা আর্টিফ্যাক্টস ছিল। 3টা আর্টিফ্যাক্টস ছিল স্কামের। কারো মনে আছে 3টা আর্টিফ্যাক্টস কি কি ছিল স্কামের? একটা ছিল ওই যে ইটারেশন ব্যাকলগ, প্রোডাক্ট ব্যাকলগ। একটা ছিল হচ্ছে ইনক্রিমেন্ট, তাই না? পটেনশিয়ালি রিলিজেবল ইনক্রিমেন্ট। এই 3টা আর্টিফ্যাক্ট ছিল। সো আর্টিফ্যাক্ট মানে সিম্পলি ডকুমেন্ট, মানে প্রজেক্টের নানান ধরনের যে ডকুমেন্টেশন হয় সেটাকে আমরা আর্টিফ্যাক্টস বলতেছি। এর সাথে সাথে স্ক্রামের যদি কনসেপ্ট চিন্তা করি, স্ক্রামে আসলে ইনক্রিমেন্টকেও একটা আর্টিফ্যাক্ট বলে, ঠিক আছে? সো এখান থেকে আসলে পিএমআই শব্দটা নিচ্ছে। পিএমআই নিজের কখনো আর্টিফ্যাক্ট শব্দটা খুব বেশি ইউজ করতে না। পিএমআই তে এবং পিএম বকে আমরা যে কয়েকটা ডকুমেন্ট দেখতাম সেই ডকুমেন্টটাকে আমি আপনাদের আগে দেখিয়েছিলাম যে 4টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এবং প্রতিটা নাম্বারও আছে। প্রথম ডকুমেন্ট গুলো হচ্ছে কি বিজনেস ডকুমেন্ট, বিডি বিজনেস ডকুমেন্ট, সেটা 2টা ছিল। তারপরে ছিল হচ্ছে আপনাদের প্ল্যানিং ডকুমেন্ট, প্ল্যানিং ডকুমেন্ট পিডি প্ল্যানিং ডকুমেন্ট, সেটা আসলে 33টা ডকুমেন্টের কথা পিএম বকে বলা আছে। হ্যাঁ, আমরা পড়ছিলাম ইন্টিগ্রেশন চ্যাপ্টারে একটা টেবিল ছিল কতটা প্ল্যানিং আছে। এসব 2-1টা অ্যাড হয়েছে নতুন, যেমন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান নামে একটা নতুন অ্যাড করছে পিএমআই এইবার, যেটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, পিএম বকে নেই। আর তারপরে ছিল প্রজেক্ট ডকুমেন্টস, প্রজেক্ট ডকুমেন্টস, ঠিক আছে? প্রজেক্ট ডকুমেন্ট হচ্ছে এটা কোনো হিসাব নেই আসলে, যেমন স্টেক হোল্ডার রেজিস্টার, তারপর হচ্ছে ডাব্লিউবিএস ডিকশনারি, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, এই সবগুলো হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস। তারপর রিস্ক রেজিস্টার, ঠিক আছে? প্ল্যানিং ছাড়া প্রজেক্ট ম্যানেজমেন্টের রিলেটেড যে সমস্ত ডকুমেন্ট আমরা ইউজ করি সেটাকে বলা হয় প্রজেক্ট ডকুমেন্টস। আর এর বাইরে 4 নম্বর যে ডকুমেন্ট ক্যাটাগরি আছে সেটা হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্ট। এটা একটু আলাদা এই জন্য বলতেছি কারণ প্রকিউরমেন্ট ডকুমেন্ট একটু স্পেশালাইজ, তাই না? কন্ট্রাক্ট টাইপ, কন্ট্রাক্ট, তারপর ফর্মাল, তারপর আরএফপি একটা বিশেষ ফরম্যাটে ইউজ করা হয়, নরমাল প্রজেক্ট ডকুমেন্ট না। আর বিজনেস ডকুমেন্টের মধ্যে 2টা মনে আছে, একটা বিজনেস কেস আর একটা কি বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। বেনিফিট ম্যানেজমেন্ট। সো এই সবগুলো কি আসলে এখানে আর্টিফ্যাক্ট বলা হচ্ছে। সেই আর্টিফ্যাক্ট আমরা কিভাবে ম্যানেজ করব, আর্কাইভ করব, কিভাবে ভার্সন কন্ট্রোলিং করব, এই ব্যাপারগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা হচ্ছে। সো তার মানে টপিকটা খুবই সিম্পল এবং ছোট, কিন্তু এখান থেকে আপনার 2-3টা প্রশ্ন আসবে। তবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদেরকে আসলে ম্যানেজ করতে হবে যাতে সমস্ত ডকুমেন্টেশন আমরা ঠিকমতো স্টোর করি এবং সহজে রিট্রিভ করা যায়। সো এনি ডকুমেন্ট রিলেটেড টু দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অফ এ প্রজেক্ট, সেটি হচ্ছে প্রজেক্ট আর্টিফ্যাক্টস। একটা এক্সেপশন আছে, স্ক্রামে ইনক্রিমেন্টকেও আর্টিফ্যাক্টস বলা হয়। আচ্ছা, মনে রাখতে হবে আর্টিফ্যাক্টস আর লিভিং ডকুমেন্টস, মানে স্ট্যাটিক না। বেশিরভাগ ডকুমেন্টে কিন্তু লিভিং ডকুমেন্ট, ইভেন প্ল্যানিং ডকুমেন্ট, সেগুলো কিন্তু আপডেট হতে পারে, ঠিক আছে? তারপরে enable reconstruction of the history of the project and the benefit other projects, create and maintain many artifacts during the life of the project, ঠিক আছে? আচ্ছা, তারপর আর্টিফ্যাক্টস ভার্সেস ডেলিভারেবলস ভার্সেস ডকুমেন্টস সংজ্ঞা দিছে আর কি। আর্টিফ্যাক্টস মানে তো বুঝলাম যে সব লিভিং ডকুমেন্টস, আর ডেলিভারেবল তো আমরা জানি না, প্রজেক্ট থেকে যেটা আউটপুট তৈরি করি বা রেজাল্ট তৈরি করি সেটা হচ্ছে আমাদের ডেলিভারেবল। আর প্রজেক্ট ডকুমেন্ট যেটা একটু আগে বললাম, প্রজেক্ট প্ল্যানিং ছাড়া যে ডকুমেন্ট আমরা বলি সেগুলো হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস। সো প্রজেক্ট ডকুমেন্ট আসলে আর্টিফ্যাক্টস এর পার্ট। এবার কিছু এক্সাম্পল দেওয়া আছে, প্রজেক্ট আর্টিফ্যাক্টস এক্সাম্পলস। সো দেখেন এগুলো আমরা কিন্তু সবই জানি, এই যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, অ্যাজাম্পশনস, বিজনেস কেস, চেঞ্জ রিকোয়েস্ট, এই সবগুলো আসলে বিভিন্ন টাইপের প্রজেক্ট আর্টিফ্যাক্টস। আর অ্যাজাইল যদি বলি, অ্যাজাইলে কি কি ধরনের আর্টিফ্যাক্টস আমরা দেখি? এই যে এই ধরনের আর্টিফ্যাক্ট গুলো অ্যাজাইলের সাথে কানেক্টেড, তাই না? প্রোডাক্ট ব্যাকলগ, প্রোডাক্ট ইনক্রিমেন্ট যেটা বলছিলাম স্কাম থেকে এসেছে, প্রোডাক্ট রোড ম্যাপ, তারপর ভিশন স্টেটমেন্ট, রিলিজ প্ল্যান, স্প্রিন্ট ব্যাকলগ। তো সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের স্প্রিন্ট ব্যাকলগ বা এটা ইটারেশন ব্যাকলগ, সাবসেট অফ প্রোডাক্ট ব্যাকলগ।
তো অ্যাজাইলে আমরা যে সমস্ত ডকুমেন্টেশন ইউজ করি সেটা হচ্ছে অ্যাজাইলের আর্টিফ্যাক্টস। ইনফ্যাক্ট আর্টিফ্যাক্ট শব্দটা অ্যাজাইল থেকে আসলে একটু ধার করা টাইপের। যে এর সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের আলোচনা করতে হবে এখানে, সেটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। কনফিগারেশন ম্যানেজমেন্ট হচ্ছে আমরা প্রজেক্টে যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছি, বিভিন্ন ডকুমেন্টেশন তৈরি করতেছি, তো সেইটা আসলে প্রতিটা আইটেমের, এটাকে আমরা আসলে প্রথমে বলি যে আমাদের কি কি আইটেম আমাদের কনফিগারেশন ম্যানেজ করতে হবে থ্রু আউট দ্য প্রজেক্ট। কনফিগারেশন মানে আমরা সিম্পলি এটাও বলতে পারি যে স্পেসিফিকেশন। যেমন ধরেন আমি একটা কনস্ট্রাকশন প্রজেক্ট করতেছি। এখন কনস্ট্রাকশন প্রজেক্ট যদি আপনি খেয়াল করেন, বাসার আশেপাশে তো কনস্ট্রাকশন প্রজেক্ট হয়, তো আমরা যদি খেয়াল করি তাহলে কি বিভিন্ন ধরনের রড ইউজ করা হয় না? পাইলিং যখন করা হয় তখন এক ধরনের রড ইউজ করা হয়, আবার যখন ছাদ রুফ কাস্টিং করা হয় তখন ডিফারেন্ট কাইন্ড অফ করা হয়, তাই না? আবার যখন ওই যে ইয়াতে দেওয়া হয়, কি বলে, কলামে দেওয়া হয়, ডিফারেন্ট কাইন্ড অফ রড। তার মানে কি একটা রড অন্য জায়গায় লাগালে কিন্তু ঠিক হবে না, তাই না? মানে ওখানে অবশ্যই মানে লজিক্যাল কারণ আছে যে কোন জায়গায় আপনি কোন ধরনের রড লাগাবেন। এখন আপনি থ্রু আউট দ্য প্রজেক্ট, এটা হচ্ছে সব কনফিগারেশন আইটেমস, যে এটা আসলে স্পেসিফিকেশনটা কি, এটার হাইট কত, এটার রেডিয়াস কত, এটার আরো যত ক্যারেক্টারিস্টিক আছে সবগুলো কিন্তু আপনাকে প্রিজার্ভ, মানে অবশ্যই কনফিগারেশন ম্যানেজ করতে হবে। কারণ এটা যদি ভুলে আমি এইটা জিনিস এখানে লাগাই ফেলি, তাই তো আসলে জিনিসটা টেকসই হবে না, ঠিক আছে? এইভাবে আপনি চিন্তা করেন একটা গাড়ি বা একটা মোবাইলে যদি চিন্তা করি, মোবাইলে প্রায় মোর দ্যান 2000 পার্টস আছে, তাই না? এখন একটা জায়গায় স্ক্রু যদি অন্য জায়গায় লাগাই, তাহলে কিন্তু ঠিক হবে না। এবং এই জিনিসগুলো এমন ভাবে এখন বানানো হয় প্লাগ এন্ড প্লে টাইপ, তাই না? যে যেখান জায়গায় স্ক্রু সেটা সেখানে যে লাগবে। তো আপনার একটা যে পরিমাণ টাইপ আছে ভাই, স্ক্রু দিয়ে অনেক রকমের টাইপ আছে, রাইট, অনেক টাইপ আছে। তো এগুলা কিন্তু একদম কনফিগারেশন ম্যাচ করতে হবে, নাহলে একটার সাথে একটা যদি গন্ডগোল লেগে যায়, এবং এটা দেখেন একটা প্রজেক্টে চলতেছে যেখানে হয়তো কয়েকশো লোক কাজ করতেছে, কয়েক হাজার লোক কাজ করতেছে, 5-10 একটা প্রজেক্ট, এইখানে যদি আপনার এইসব কন্ট্রোল না হয় তাহলে কিন্তু পুরো গোলমাল লেগে যাবে, ঠিক আছে? আমরা তো এসওপি ইউজ করি ভাই, এটা কি এসওপি এর মতো কিছু কনফিগারেশন এসওপি থাকে টোটাল, হয়তো প্রত্যেকটা কোথায় কি বসবে? হ্যাঁ, রেসিপি থাকে না। আমরা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় ওই পুরো ব্যাপারগুলোকে কনফিগারেশন ম্যানেজমেন্ট বলতেছি। জি। হ্যাঁ, এবং এটার সমস্ত চেঞ্জ গুলোকে একদম সিনক্রোনাইজ হতে হবে, সেটা আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তাহলে একটা হচ্ছে কনফিগারেশন আইটেম, আমি কি কি আমার প্রজেক্টে যে সমস্ত ফিজিক্যাল আইটেম, ডকুমেন্ট, ইভেন ডকুমেন্ট, সবাই যদি একই প্ল্যানিং ডকুমেন্ট ইউজ না করে, যেমন প্ল্যানিং ভার্সন হচ্ছে 1.0, এখন সবাই যদি এই ভার্সনটা ইউজ না করে, কেউ 1.0, কেউ 1.5, কেউ 0.5 ইউজ করে, তাই তো পুরো গন্ডগোল লেগে যায়। সব ডকুমেন্টেশনেরও আপনার কনফিগারেশন আইটেম হিসাবে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন ডকুমেন্ট আমি কনফিগারেশন আইটেম হিসেবে থ্রু দ্য প্রজেক্ট ম্যানেজ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে কনফিগারেশন আইটেম আইডেন্টিফাই করা। সেটা আপনার ম্যাটেরিয়াল হতে পারে, বিভিন্ন টুলস হতে পারে, বিভিন্ন প্রসিডিউর হতে পারে, এসওপি হতে পারে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, তারপরে আপনার ফিজিক্যাল সমস্ত আইটেমস হতে পারে এবং ডকুমেন্টস হতে পারে। এবং সেটা কি করতে হবে থ্রু আউট দ্য প্রজেক্ট, সেটা মেনটেন করতে হবে যাতে কোনো সমস্যা না হয়, মানে সিঙ্ক থাকে। আর মাঝে মাঝে অডিট করে দেখতে হবে, অডিট এবং ইন্সপেক্ট করে দেখতে হবে যে কোনো অ্যাসিনক্রোনাস বা উল্টাপাল্টা কোনো কিছু হয়েছে কি, সেটা আবার এনশিওর করতে হবে। আর যদি কোনো চেঞ্জ হয় তাহলে একদম সব জায়গায় চেঞ্জটা ইমপ্লিমেন্ট করতে হবে যাতে সব জায়গায় সিনক্রোনাইজেশন থাকে। সো এই ব্যাপারটাকে আমরা বলি কনফিগারেশন ম্যানেজমেন্ট। So a tool used to manage changes to a product or service being produced as well as changes to any project documents. হ্যাঁ, সবকিছুই হচ্ছে আমাদের কনফিগারেশন ম্যানেজমেন্ট করতে হবে। আর এখানে কিন্তু তিনটা ডেফিনেশন আছে, দেখবেন আপনার স্টুডেন্ট ম্যানুয়ালে আরো সুন্দরভাবে আছে। একটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট, যেটা আমরা যে টুল ইউজ করি। আর কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে প্রসিডিউর, যে এসওপি বলতেছিল ইয়া আর ফান। So collection of procedure used to track project artifacts and monitor and control changes to these artifacts. সেই প্রসিডিউরটাকে আমরা বলতেছি কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে কি কি পড়ে? মানে কন্ট্রোল প্রোডাক্ট ইটারেশনস, মানে প্রোডাক্টের সবকিছু আমরা মেইনটেইন করব। তারপর প্রোডাক্টের যতগুলো পার্টস আছে সবগুলো স্পেসিফিকেশন আমরা মেইনটেইন করব, স্পেসিফিকেশন। এবং একটা কাজ হচ্ছে কন্ট্রোল দ্য স্টেপস ফর রিভিউইং এন্ড অ্যাপ্রুভিং প্রোডাক্ট প্রোটোটাইপস, টেস্টিং স্ট্যান্ডার্ডস, ড্রয়িং অর ব্লুপ্রিন্টস, মানে সবকিছু যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যার কারণে প্রোডাক্টের বিভিন্ন জায়গায় ইম্প্যাক্ট করবে, সবগুলিকে আসলে আপনার কনফিগারেশন ম্যানেজমেন্টের আওতার মধ্যে নিয়ে আসতে হবে। আর ভার্সন কন্ট্রোলিং আমরা ইউজ করি স্পেশালি ডকুমেন্টেশনের জন্য, তাই না?
এবং সফটওয়্যার ফিল্ডে আমরা ভার্সন কন্ট্রোল একদম অনেক আগে থেকে ইউজ করি। হ্যাঁ, আমাদের অনেক, যেমন আমরা অনেকেই সফটওয়্যারের যদি এক্সপিরিয়েন্স থাকে, যে বিট বাকেট ইউজ করি আমরা, তারপরে কি গিটল্যাব ইউজ করি, তাই না? গিটহাব, গিটল্যাব, এই সব কিছু কিন্তু আসলে ভার্সন কন্ট্রোলিং এর জন্য, কোডের ভার্সনিং কন্ট্রোলিং এর জন্য। সিমিলারলি ডকুমেন্টেশনের ভার্সনিং কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তো সেই ব্যাপারটাকে আমরা বলতেছি ভার্সন কন্ট্রোল। সবাই যাতে সেম ভার্সনে কাজ করে প্রতিটা ফাইলের, প্রতিটা ডকুমেন্টে। এবং এই ভার্সন কন্ট্রোলের মধ্যে কিন্তু অনেক কিছু আপনার মেনটেন করতে হবে। যেমন এটা আমরা সফটওয়্যার ইউজ করে অটোমেটিকলি করতে পারবেন। আর যদি আমরা যে এখন যে ওয়ার্ড ইউজ করতেছি না, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যারা আমরা ক্লাউড ভার্সনটা ইউজ করছি, যেটা আসলে মাইক্রোসফট 365, সেটাতে আমরা তো খেয়াল করছি, তাই না? যখনই আমরা কোনো আপডেট করি অটোমেটিকলি কিন্তু সেভ হয় ক্লাউডে এবং দেখায় যে কখন কত কে আপডেট করছে। এবং একটা ডকুমেন্ট যদি বিভিন্ন জনকে আমরা শেয়ার করি, কে কখন কোন সময় আপডেট করছে সেটা কিন্তু আপনি ইজিলি হিস্ট্রি থেকে দেখতে পারবেন। গুগল শিটেও কিন্তু এটা আছে, দেখবেন যে হিস্ট্রি ট্র্যাক করা যায়, কে কখন কোন ডকুমেন্টটা কোন জায়গায় আপডেট করছে। সো সেইটাই ভার্সন কন্ট্রোলিং এর মধ্যে এই জিনিসগুলো থাকে। প্রতিটা ভার্সনের একটা নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে? ডেট, টাইম স্ট্যাম্প থাকে, এবং কোন ইউজার চেঞ্জটা করছে সেটা কিন্তু আমরা লক করে রাখি। তার মানে হচ্ছে আপনারা খেয়াল করছেন যে আমাদের যে স্পেশালি সরকারি জায়গায় কাগজে কিন্তু সবকিছু এখন মেনটেন করা হয়, এবং যে একটা ছিদ্র করে সুতা দিয়ে বেঁধে রাখা। আমার কাছে যদি একটু প্রাচীন মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় স্টিল ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। মানে দেখবেন যে ডকুমেন্টেশন খুব সুন্দরভাবে প্রিজার্ভ থাকে, একটা পর একটা, একটা পর একটা। আমরা প্রাইভেট সেক্টরের ডকুমেন্ট খুঁজে পাইতে কিন্তু খুব খবর হয়ে যায়। মানে আমি নিজের ফাইল ঠিক মতো ম্যানেজ করতে পারি না, কিন্তু গভর্নমেন্টে দেখবেন 10 বছর আগের ফাইল একদম বের করে ফেলতেছে, ওই ফাইলটা এবং কোন জায়গায় সেই জিনিসটা আছে। হ্যাঁ, সেই সুতা এবং ইয়া দিয়ে কিন্তু বেঁধে রাখছে ওরা এখন। সো যে ফিজিক্যাল যে পেপার ট্রেলটা করি আমরা, সো ভার্সন কন্ট্রোল লেগে সেই ডিজিটাল ভাবে আমরা করবো। কে চেঞ্জ করতেছে, কি চেঞ্জ করতেছে, কখন করতেছে, এইসব আমরা রাখবো, ঠিক আছে? সো এগুলো আসলে এখন আমরা যে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলি না, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর আর্টিফ্যাক্টস ম্যানেজমেন্ট সিস্টেমস, অনেক কিন্তু সফটওয়্যার পাওয়া যায়। আর আমরা যারা ক্লাউডে এইসব জিনিস ইউজ করতেছি, ওয়ার্ড, এক্সেল, তারা কিন্তু এই ফ্যাসিলিটিগুলো অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। আর যারা সফটওয়্যার ইউজ করি তারা কিন্তু যে সোর্স কোড ভার্সন কন্ট্রোলিং এর জন্য, যে একটু আগে যেটা বললাম, বিট বাকেট, তারপরে গিটল্যাব, এগুলো খুবই ইউজ করে। আচ্ছা, আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশন অফ আর্টিফ্যাক্টস। সবকিছু যাতে আমরা ঠিকমতো স্টোর করি, এবং আরেকটা, এবং ডিস্ট্রিবিউশন কে কিরকম পারমিশন পাবে, এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এইটা তো ম্যানুয়ালি যেমন মেনটেন করা হয় একভাবে, কিন্তু আমরা যদি সফটওয়্যার ইউজ করি, যেমন ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমস কিংবা আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে এখানে কিন্তু বিল্ট-ইন অনেক ফ্যাসিলিটিস থাকে। এই যে বিল্ট-ইন ভার্সন কন্ট্রোল থাকে। তারপরে আরেকটা জিনিস হয়তো আপনারা জানেন, এটা সম্বন্ধে কারো অভিজ্ঞতা আছে? ডকুমেন্ট চেক আউট, চেক ইন, এটা কি? জি ভাই, আছে এটা। এটা বেসিক্যালি ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সফটওয়্যারে যখন কোনো একটা ডকুমেন্ট আপলোড করা হয়, তো তখন হচ্ছে রিভিউইং এর জন্য একটা পার্ট, মানে কিছু পার্সন অ্যাসাইন থাকে, তো তাদের বাকেটে এটা চলে যায়। তো ওদের কাছে এই ডকুমেন্ট গুলো দেখা যায় যে হলো চেক আউটের লিস্টে পড়ে থাকে। এরপরে ওরা যখন ওইটা রিভিউ করে অ্যাপ্রুভ বা সামথিং একটা কমেন্টস করে, দেন ওইটা আবার হলো যে আপলোড করেছিল, মানে সাপোজ যদি বলা যায় যে কোয়ালিটি ম্যানেজার, তাহলে সেই কোয়ালিটি ম্যানেজার আবার ওর কাছে দেখে যে হ্যাঁ, এটা চেক ইন হয়েছে, এবার আমি এটা ইউজের জন্য পাবলিশ করতে পারি। পাবলিশ করতে পারি। ওকে, মানে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। মানে চেক ইন মানে একটা ডকুমেন্ট ধরেন শেয়ার ডকুমেন্ট, এখন কেউ যখন চেক ইন করবে, চেক ইন মানে কি, সে এখন ওটা কন্ট্রোল পেয়ে গেছে, তখন কিন্তু বাকি সবার জন্য ওটা রিড অ্যাক্সেস হয়ে গেছে, কেউ আর ওটা এডিট করতে পারবে না। হ্যাঁ, বলবো যে এটা আরেকজন চেক ইন করছে। এখন সে যখন আপডেট করে চেক আউট করবে, তখনই আসলে এটা অ্যাভেলেবল হবে অন্য কারোর জন্য এটাকে এডিট করার জন্য। এমনি রিড সবাই করতে পারবে, কিন্তু এডিট করতে পারবে না যতক্ষণ এই পার্সনটা চেক ইন যে করেছে সে যতক্ষণ চেক আউট না করবে। এইভাবে আসলে ভার্সনটা কন্ট্রোল করা। আদারওয়াইজ তো আপনি একটা লাইন লিখতেছেন, আরেকজন একই ডকুমেন্টে আবার লাইন লিখতেছে, তো কোনো সমস্যা হয়ে যাবে। তো এটা যাতে না হয়, এই জন্য আমরা চেক ইন এবং চেক আউটের ব্যবস্থা রাখি। গভর্নমেন্টের কিন্তু একটা বিরাট সফটওয়্যার আছে, তাই না? কি সফটওয়্যার এটা? যেটাতে পুরা মিনিস্ট্রির, পুরা বাংলাদেশ সমস্ত মিনিস্ট্রির ডকুমেন্ট ম্যাচ করা, এই জন্য নামটা ওইটার ছিল, কারো মনে আছে? ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ওরা ইউজ করে, যেমন ইজিপি ইউজ করে সেম। তারপরের বড় সফটওয়্যার হচ্ছে ওইটা, নথি, ঠিক আছে?
ই নথি, এদিকে তো গভর্নমেন্টের ইজিপির পরে নেক্সট হিউজ সফটওয়্যার, যেটা দিয়ে আসলে সমস্ত ডকুমেন্টেশন ম্যানেজ করা হয় মিনিস্ট্রির, এবং একদম সবকিছু ম্যানেজ করা হয়, প্রতিটা লেভেলে ওয়ার্ক ফ্লো ম্যানেজ করে দেবে। সিগনেচার হয়ে গেল, তারপরে লেভেলে ডেপুটি সেক্রেটারি, তারপরে জয়েন্ট সেক্রেটারি, তারপরে সেক্রেটারি, এইভাবে কিন্তু যায়। এবং একটা মিনিস্ট্রি থেকে যখন একটা মিনিস্ট্রি পাঠাচ্ছে তখন কিন্তু এইভাবে যাচ্ছে। একটা স্টিল হার্ড কপি চায়, একটা কিন্তু একদম সফট ভাবে যায় সিস্টেমের থ্রুতে। ই নথি অ্যানাদার বিগ ইমপ্লিমেন্টেশন, যেটা আসলে বিশাল, এটা একটা বিশাল সফটওয়্যার বাংলাদেশ গভর্নমেন্টের। আচ্ছা, ইউজার বেসড ডকুমেন্টস সিকিউরিটি, কোন ইউজার কতটুকু অ্যাক্সেস পাবে, কেউ হয়তো রিড অ্যাক্সেস পাবে, কেউ এডিট অ্যাক্সেস পাবে, ডিলিট অপশন হয়তো কেউ পাবে না। হ্যাঁ, যেহেতু আসলে ডকুমেন্ট আমাদের হিস্ট্রি রাখা দরকার, এরকম হয়। তারপর আর্কাইভ করে রাখা যাবে, অটোমেটিক ইমেইল নোটিফিকেশন, তাই না, এইসব জিনিস কিন্তু আছে। অটোমেটিকলি যখন আপনার কাছে কোনো একটা ডকুমেন্ট চলে আসবে, ইউ উইল অটোমেটিকলি নোটিফাই যে আপনার এই ডকুমেন্টটাতে এখন আপনাকে কাজ করতে হবে, বা আপনার সাইন লাগবে, বা আপনাকে রিভিউ লাগবে। সো দিস আর দ্য ফ্যাসিলিটিস ইউ শুড হ্যাভ, হ্যাঁ, যখন আমরা প্রজেক্টের ডকুমেন্টেশন ম্যানেজ করব। আর এখন এটা আসলে কোনো কঠিন ব্যাপার না, সব জায়গায় এখন সফটওয়্যার ইউজ হয়, এবং প্রজেক্টের সফটওয়্যারগুলোর সাথে এটা বিল্ট ইন আছে। কেউ যদি মাইক্রোসফট প্রজেক্ট 365 ইউজ করেন, তাহলে সমস্ত ডকুমেন্টেশন প্রিজার্ভ করার এইভাবে একদম সমস্ত ফ্যাসিলিটিস গুলো আছে। এই সব অপশনগুলো মাইক্রোসফট প্রজেক্ট 365 ইউজ করেন, তাহলে আপনি সবকিছু এইভাবে প্রিজার্ভ করতে পারবেন, সমস্ত ডকুমেন্টেশন, এভরিথিং, কাকে কতটুকু অ্যাক্সেস দিবেন সব, ঠিক আছে। তাহলে ওইটা আরো কন্টিনিউশন হচ্ছে প্রজেক্ট আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট, মানে আর্কাইভিং ম্যানেজমেন্ট, যাতে আমাদের খুব ভালো থাকে। A simple way to produce and control documents, standardized formats and templates. আমরা যদি কিছু টেমপ্লেট মেইনটেইন করি, সবাই যখন এই ধরনের ডকুমেন্ট ইউজ করবে তখন যারা ওই টেমপ্লেটটা ডাউনলোড করে কাজ করে, এটা অনেক জায়গায় প্র্যাকটিস হয়, তো সেটা আমরা করতে পারি। তারপরে স্ট্রাকচার প্রসেস ফর দ্য রিভিউ এন্ড অ্যাপ্রুভাল অফ ডকুমেন্ট, সব ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আপনার ওয়ার্ক ফ্লো ডিফাইন করা যায়, যে প্রতিটা ডকুমেন্টের ওয়ার্ক ফ্লোটা কিরকম হবে, ঠিক আছে। তারপর ভার্সন কন্ট্রোল এবং সিকিউরিটি, এবং হচ্ছে টাইমলি ডিস্ট্রিবিউশন অফ ডকুমেন্টস। আর আরেকটা বড় ক্রাইটেরিয়া থেকে আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্টে, যেটাকে আমরা বলি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, বা খুব সহজ বাংলায় যদি বলি সেটা হচ্ছে ক্যাটাগরাইজেশন। কোনটা কোন কনটেক্সটের কোন টাইপের ডকুমেন্ট, সেটা আসলে খুব ভালো মতো যদি আপনি ট্যাক্সোনমি মেইনটেইন করতে পারেন, ক্যাটাগরাইজ করতে পারেন, তাহলে কি হবে, ইজিলি ইউ ক্যান রিট্রিভ। অনেক সময় হাজার হাজার ডকুমেন্টের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যায়। গুগল আমরা এত ইউজ করতেছি কেন, মানে আমরা অন্য দেশে আসলে অনেক সারপাস করে ফেলছে। ইয়াহু অনেক কম্পিটিটিভ ছিল, কিন্তু মানে আমরা কেন ইউজ করতেছি গুগল, যে আমরা সার্চ করে আসলে আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পাচ্ছি কুইকলি। সো সেটা কিন্তু মেইনটেইন করতে হবে ট্যাক্সোনমি, এবং আপনি কুইকলি যাতে রিট্রিভ করা যায় সার্চ করে, সেটা একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আচ্ছা, এবার আসেন আমরা স্টুডেন্ট ম্যানুয়ালে একটু যাব, যে এটার এগেইনস্টে আমাদের কি এক্সারসাইজ আছে। লেটস সি। এটা খুলে নিচ্ছি, বেশিটা খুব স্লো হয়ে দিয়ে করতেছি। ওকে, আমরা আছি হচ্ছে ডুইং দ্য ওয়ার্কে, তো আমরা করলাম আর্টিফ্যাক্টস। এখানে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ আছে, সবাই একটু, আমরা এখন ক্লাসে করছি কিন্তু এরপরে একটু ভালো মতো দেখবেন। এখানে মানে এখান থেকে 3-4টা প্রশ্ন আসবে, তো ফলে জানার প্রশ্ন আর কি, নলেজ টাইপ, মানে খুব একটা সিচুয়েশন বেস নেই। কি বলছে দেখেন, which of the following documents will you not prepare for the project to build a new house? কি হবে, যেটা আসলে যে ওই সেম প্রজেক্ট 234 ওয়েস্ট অ্যাডামস প্রজেক্ট, যেখানে আমরা হাউস বানাচ্ছি, মানুষের জন্য বাড়ি বানাচ্ছি। এটা ভাই রিলিজ প্ল্যান হবে, রিলিজ প্ল্যান। রিলিজ প্ল্যান হবে, কেন হবে?
কারণ কি? অ্যাজাম্পশন নাকি? অ্যান্সারটা ঠিক আছে, রিলিজ প্ল্যান অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু কেন হবে এটা জিজ্ঞাসা করতেছে, মানে রেশনালটা কি? এনি আইডিয়া রেশনালটা কি? কে অ্যান্সার দিলা? খোকন বললা, খোকন বলো কি রেশনাল কি, কেন বললা? রিলিজ প্ল্যান তো আসলে কোনো আর্টিফ্যাক্ট না। না, রিলিজ প্ল্যান আর্টিফ্যাক্ট না, কেন আর্টিফ্যাক্টস? অ্যাজাইলের আর্টিফ্যাক্টস, অবশ্যই জি ভাই। হ্যাঁ অ্যাজাইলের আর্টিফ্যাক্টস, কিন্তু আসলে আমরা হাউস বানাচ্ছি তো হাউসটা আসলে নরমালি অ্যাজাইল ফলো করা হয় না। এমনি নরমাল প্রজেক্টে আমরা অ্যাজাম্পশন তো করতেই হবে, তাই না? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া তো থাকতেই হবে। হ্যাঁ, প্রেডিক্টিভ প্রজেক্টে আমরা কি করি? স্কোপ স্টেটমেন্টের সাথে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে, তাই না? তাহলে কাস্টমারকে কিভাবে বুঝিয়ে দিবেন? আর স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তো থাকতেই হবে। কিন্তু রিলিজ প্ল্যানটা আসলে হাউসের সাথে নরমালি যায় না, হাউসটা আসলে আমরা পার্ট করে রিলিজ দেবো, জেনারেলি যায় না আর কি। সো এটা আসলে হ্যাঁ। অলরাইট, পরেরটা আসেন, which of the following is a tool used to manage changes to a product or service? একটু আগে বললাম আমরা ডেফিনিশন। এ টুল, আপনারা এখানে তিনটা ডেফিনিশন আছে দেখবেন, কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, একটা আছে কনফিগারেশন ম্যানেজমেন্ট কন্ট্রোল, বোধহয় এরকম কনফিগারেশন সিস্টেম কন্ট্রোল, এরকম কিছু একটা আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। আমরা এখানে দুইটা ডেফিনিশন দেখলাম, একটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট, একটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম। একটু খেয়াল করেন, কনফিগারেশন ম্যানেজমেন্ট হচ্ছে যে টুল ইউজ করি আমরা, আর কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যে প্রসিডিউর ইউজ করি আমরা। সো ইট ইজ টকিং অ্যাবাউট টুল। হ্যাঁ, আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের সমস্ত স্পেসিফিকেশন যখনই চেঞ্জ হবে তখন কিন্তু কনফিগারেশন ম্যানেজমেন্ট কিন্তু ফায়ার হবে, যাতে সব সিঙ্ক হয়। সো সেটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে? যখন টুল, দ্যাট ইজ কনফিগারেশন ম্যানেজমেন্ট। যদি প্রসিডিউর হতো তাহলে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম হতো। আচ্ছা, এরপরে 3 নম্বর আসি, which artifacts would you like include under version control? ভার্সন কন্ট্রোলের জন্য কি কি ডকুমেন্ট আপনি, কোন কোন ডকুমেন্টের ভার্সন কন্ট্রোল করা দরকার? এখানে চুজ 3। কি মনে হয় কোন তিনটা রাখবো? আমাদের ভার্সন কন্ট্রোল করতে চাই, সব ডকুমেন্টেশন করলে কিন্তু কোনো অপরাধ নাই যে সব ডকুমেন্টে আপনি ভার্সন কন্ট্রোল করবেন কেন। আমার মনে হয় প্রজেক্টে সব ডকুমেন্টে ভার্সন কন্ট্রোল দরকার, কিন্তু আপনি এখানে কিছু অপশন দিচ্ছে আর কি, যে আপনি আসলে 2-3টা যদি বাদ দিতে চান কোনগুলো বাদ দিবেন আর কোনটা আসলে অবশ্যই রাখবেন। তাহলে একটা অবশ্যই আমরা রাখবো, সব প্ল্যানিং কিন্তু অবশ্যই ভার্সন কন্ট্রোল করতে হবে প্ল্যানিং। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার স্টেক হোল্ডার রেজিস্টার রাখতেই হবে। হ্যাঁ, এটা একটা লিভিং ডকুমেন্ট। প্রজেক্ট চার্টার, হ্যাঁ প্রজেক্ট চার্টারও রাখতে হবে। আর এই যে লিস্ট অফ অ্যাজাম্পশনস, মিনিটস অফ স্ট্যাটাস মিটিংস, হয়তো আপনি খুব জরুরি মিটিং ছাড়া অন্যগুলো হয়তো জাস্ট একটা ওইভাবে মেনটেন করবেন না, যেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের সাথে মিটিং, সেটা হয়তো আপনি খুবই ভার্সন ফলো করবেন। তারপর লিস্ট অফ অ্যাজাম্পশন, এইটা, তারপর লেসন লার্ন। তাহলে আমরা দেখতেছি এই মেইন 3টা ডকুমেন্ট আসলে আমরা ভার্সন ফলো করব। প্ল্যানিং মোড রাখতে হবে, সব প্ল্যানিং ডকুমেন্ট আমরা করব, ঠিক আছে? আর এগুলো খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, স্টেক হোল্ডার রেজিস্টার, প্রজেক্ট চার্টার। আচ্ছা, এরপরে আসি লাস্টেরটা, এটা কি হবে বলেন তো? 4 নম্বরটা आंसर। Which of the following systems is used to create, store, retrieve and distribute project documents? কি হবে आंसर? এটা কিন্তু সবাই আছেন না, কোনো আওয়াজ পাচ্ছি না। আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট। আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ। আমি যদিও ডকুমেন্ট ম্যানেজমেন্ট বলছি, আমাদের স্টুডেন্ট ম্যানুয়াল বা কোথায় ডকুমেন্ট ম্যানেজমেন্ট শব্দটা ইউজ করে না, আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট শব্দটা ইউজ করছে, ঠিক আছে? সো আমরা এমনি বেশিরভাগ জায়গায় মানে আর্কাইভিং ম্যানেজমেন্ট সিস্টেম বলি কিংবা ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলি, এটা আসলে আমাদের এখানে আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলছে, ঠিক আছে?
সো যেখানে আসলে আমরা ক্রিয়েট করতে পারি, স্টোর করতে পারি, কুইকলি রিট্রিভ করতে পারি এবং ইজিলি আমরা অনলাইনে ডিস্ট্রিবিউট করতে পারি। এটা আমি ইনোফিটিও এক্সাম্পল দিয়েছিলাম, আর অ্যাভেলেবল অনেক সফটওয়্যার আছে এবং ইভেন মাইক্রোসফট 365 যেটাকে আমরা অফিস 365 বলি, সেটা তো সেম ফ্যাসিলিটি আছে। আর গুগল শিট তো আমরা খুব বেশি ইউজ করি, গুগল শিট, গুগল ডক সবগুলোতে কিন্তু এই ফ্যাসিলিটিস গুলো আছে। গুগল ড্রাইভের থ্রুতে আমরা সবকিছু ম্যানেজ করি। সো নেক্সট টপিকে আমরা যাব। নেক্সট টপিক হচ্ছে ম্যানেজ প্রজেক্ট চেঞ্জ। খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এখান থেকে 4-5টা প্রশ্ন আসবে, একটু লিখে রাখেন সবাই। এখান থেকে 4-5টা প্রশ্ন করতে আসবে। সেখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাজাইল খুবই চেঞ্জ প্রেফার করে এবং অ্যাজাইলকে আমরা বলি চেঞ্জ ড্রিভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর আমরা প্রেডিক্টিভে কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু চেঞ্জটা সহজে করতে চাই। আমরা আপফ্রন্ট প্ল্যানিং এর জন্য বেশি করি, বেশি সময় দিই প্ল্যানিং এ, যাতে আমাদের আসলে চেঞ্জটা কম হয়, ঠিক আছে? সো আপফ্রন্ট প্ল্যানিংটা আমরা বেশি করি প্রেডিক্টিভে, কিন্তু চেঞ্জ তো আসলে ইনএভিটেবল, তাই না? চেঞ্জ তো হবেই। আপনি তো এই যে হঠাৎ কোভিড আসছে, তারপর ইকোনমিক কন্ডিশন খারাপ, আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেছে, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, লট অফ থিংস ক্যান হ্যাপেন। সো আপনার প্রজেক্টে কিন্তু চেঞ্জ আসবে। এখন এটা আমরা একটু একটু ভালো মতো শুনি, জাস্ট আমি 3-4 মিনিট এখানে কথা বলবো। সেটা হচ্ছে যে যখনই কোনো চেঞ্জ আসবে, একটা জিনিস খেয়াল করেন, যখনই কোনো চেঞ্জ আসবে প্রজেক্টে, চেঞ্জটা অ্যাকসেপ্ট করে মানে কোনো ইয়া না, আমরা চেঞ্জ অ্যাকসেপ্ট করবো। এবং অ্যাজ এ তো ওয়েলকাম চেঞ্জ একটা প্রিন্সিপালই আছে। প্রেডিক্টিভের ক্ষেত্রেও যাই হোক না কেন, আপনার যখন চেঞ্জ আসবে, যদি চেঞ্জ আসে সেটাকে আমরা বলবো চেঞ্জ রিকোয়েস্ট, সিআর। এবং এই চেঞ্জটা একটা রুল অফ থাম্ব মনে রাখেন, সেটা হচ্ছে যে চেঞ্জ কখন আমরা ভার্বালি নেব না। প্রজেক্টের চেঞ্জ ডোন্ট অ্যাকসেপ্ট এনি চেঞ্জ ভার্বালি। কোনো একজন বললো যে তুমি এটা করো, কাস্টমার ফোন দিয়ে বললো যে ভাই এটা আমার খুব জরুরি, এটা দেন। নো, অলওয়েজ অবশ্যই দেয়ার শুড বি সাম রিটেন ডকুমেন্টেশন। ভার্বাল কোনো চেঞ্জ রিকোয়েস্ট নেবেন না, তাহলে খুব ডিফিকাল্টের মধ্যে পড়বে। চেঞ্জ রিকোয়েস্ট যখন যে আসবে তখন কি করতে হবে, প্রথমে আসে ডকুমেন্টেড করতে হবে। চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম ইউজ করা হয় অনেক জায়গায়। অনেক জায়গায় যারা ভালো অর্গানাইজেশন তারা চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম তৈরি করে রাখছে অলরেডি টেমপ্লেট। সেখানে আসলে চেঞ্জটা কি, চেঞ্জটা কেন দরকার হচ্ছে, চেঞ্জটার রেশনাল কি, লজিক কি, এবং যে চেঞ্জটা রিকোয়েস্ট করছে তার সিগনেচার, তার বসের সিগনেচার, এরকম কয়েকটা সিগনেচার থাকে। মানে জিনিসটা আমরা একটু কঠিন করতেছি এই জন্য যাতে আসলে যে কেউ ইচ্ছা মতো চেঞ্জ দিতে না পারে, ঠিক আছে? সো চেঞ্জ রিকোয়েস্ট ফর্মটা আমরা ফিল আপ করে দেবো। এটা আসার পরে কি হবে, এটা যখন আসবে তখন প্রজেক্ট ম্যানেজারের কাজ কি, এই চেঞ্জ রিকোয়েস্টটাকে অ্যানালাইসিস করা, ঠিক আছে? কিসের উপর অ্যানালাইসিস করা একটু খেয়াল করেন। অ্যানালাইসিস করতে হবে এই যে মেইনলি যেটা আয়রন ট্রায়াঙ্গেলের উপরে, স্কোপ, টাইম, বাজেট, কোয়ালিটি, রিসোর্স, রিস্ক। এই যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা অ্যাসপেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের, দেখতে হবে যে এই চেঞ্জটার কারণে স্কোপে কি ধরনের চেঞ্জ আছে, টাইমে কি ধরনের চেঞ্জ হবে, ইম্প্যাক্ট আছে, ঠিক আছে? চেঞ্জ মানে কি, অবশ্যই কোনো একটা ইম্প্যাক্ট হবে শিডিউলে কিংবা টাইমে কিংবা বাজেটে কিংবা কোয়ালিটিতে কিংবা রিস্কে কিংবা রিসোর্সে। আপনার হাতে আরো বেশি ম্যাটেরিয়াল কিংবা ফিজিক্যাল রিসোর্স কিংবা হিউম্যান রিসোর্স লাগবে। সো আপনার কাজ হচ্ছে অ্যানালাইসিস করা যে কি ইম্প্যাক্ট আছে। এটা অ্যানালাইসিস করার পরে খেয়াল করেন, যদি আপনারা দেখেন যে এই অ্যানালাইসিসটা আপনার টলারেন্স লেভেলে আছে প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে? সব ব্যাপারে কিন্তু ইউ শুড নট গো টু দ্য স্পন্সর। সব ব্যাপারে তারা আমরা যাবো না যে স্যার এটা হয়েছে, আমরা আসলে নিজেরাই সলভ করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই ইউ আর প্রজেক্ট ম্যানেজার। তো যদি দেখেন যে এটা আপনার টলারেন্সের মধ্যে আছে, তাহলে ইউ শুড সিট উইথ ইউর টিম এন্ড সলভ দ্য প্রবলেম, ঠিক আছে? আর যদি দেখেন যে এটা আপনার টলারেন্স লেভেলে নাই, তাহলে কি করবেন, এই যে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করলেন, করার পর আরেকটা বড় কাজ করতে হবে। সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করার পরে এটা সলিউশন কি হবে। আপনি যখন ম্যানেজমেন্টের কাছে যাবেন, মনে রাখতে হবে ইউ শুড অলসো টেক উইথ ইউ দ্য সলিউশনস। খালি প্রবলেম দিয়ে যাবেন, ঠিক আছে? সো আপনি এখানে সলিউশনের মধ্যে একটা মনে রাখতে হবে যে আপনি যে এই চেঞ্জটা আসছে এটা করতে কি কি হবে তার ইম্প্যাক্ট অ্যানালাইসিস করছেন, এবং এটা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন তারও প্ল্যান করছেন। এবং এই প্ল্যান এ এবং বি হতে পারে, হ্যাঁ সিও হতে পারে, মানে 3-4টা অপশন নিয়ে যাবেন ম্যানেজমেন্টের কাছে। আর যেখানে এটা খাটে সেই জায়গার কথা বলতেছে। সো সলিউশন অপশন সহ এবং অল্টারনেটিভ অপশন সহ দেন আপনি যাবেন হচ্ছে ম্যানেজমেন্টের কাছে। এই ম্যানেজমেন্টটাকে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে পিএমআই যেটা বলে, পিএম বলে, সেটা হচ্ছে সিসিবি, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
সিসিবি মানে কি? চেঞ্জ কন্ট্রোল বোর্ড। তাহলে সিসিবি মানে হচ্ছে চেঞ্জ কন্ট্রোল বোর্ডে কাছে যাবো আমরা। চেঞ্জ কন্ট্রোল বোর্ডে আসলে সিনিয়র লোকজন থাকবে যারা স্পন্সরের রিপ্রেজেন্টেটিভ, যারা ডিসিশন মেক করতে পারে। তো তারা যেটা আসলে প্রজেক্ট ম্যানেজার লেভেলে নাই, তখন সিসিবি আসলে ওটা দেখে ডিসিশন নেবে। 3 ধরনের ডিসিশন নিতে পারে, একটু খেয়াল করি। 1 নম্বর হচ্ছে তারা অ্যাপ্রুভ করতে পারে, ইয়েস ওকে অ্যাপ্রুভড, ঠিক আছে। সেকেন্ড হতে পারে যে তারা রিজেক্ট করতে পারে, না চেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করলাম না, রিজেক্ট। অ্যানালাইসিস করে দেখলো যে আমাদের টাকা নাই বা বাজেট নাই বা আমরা করতে পারবো না, রিজেক্ট। থার্ড হতে পারে ডেফার। ডেফার মানে কি, কেন ডেফার, কারো ধারণা? তানভীর? তানভীর, ডেফার মানে কি? হ্যাঁ আজকে সবাই কি তানভীরকে নাই নাকি? ভাইয়া ডেফার্ড মানে হচ্ছে মানে হোল্ড করে রাখা আর কি। হ্যাঁ মানে হোল্ড করে রাখা বা একটু পিছিয়ে দেওয়া। কেন করা হয়? জি। মেইনলি করা হয় যে ইনফরমেশন তো এনাফ না, তা আমরা আরো একটু এভিডেন্স চাই বা আরো একটু কিছু ইনফরমেশন চাই বা সলিউশন চাই, এটা পছন্দ হয় নাই আমাদের। এই কারণে আমরা কি করলাম, ডেফার করে রাখলাম, পোস্টপোন করে রাখলাম এবং পিছিয়ে দিলাম যে তুমি আবার নেক্সট আমরা মিটিং এ এটা দেখবো আবার, জি বা আমরা ভাইয়া। নেক্সট ফেজে করবো, এরকম বিভিন্ন ডিসিশন হতে পারে। সো তাইলে আমরা দেখলাম যে 3টা ডিসিশন আমরা নিতে পারি। হ্যাঁ সব চলে গেছে, আচ্ছা যাই হোক। সো আমরা এখানে তাহলে অ্যাপ্রুভ নিতে পারি, রিজেক্ট হতে পারে আর ডেফার হতে পারে। এখন তারপরে দেখেন যখন এটা হয়ে গেলে অ্যাপ্রুভড, তাহলে কি করবো আমরা? যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা কি করা উচিত আমাদের? এটা অবশ্যই এক্সিকিউশন করবো বা ইমপ্লিমেন্ট করবো। এক্সিকিউট, ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে। আর এইটা ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আরেকটা কাজ কি করতে হবে, যত জায়গায় এটার ইমপ্যাক্ট হচ্ছে, স্কোপ চেঞ্জ হয়ে গেছে, স্কোপ বেসলাইন, শিডিউল বেসলাইন, কস্ট বেসলাইন চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি করতে হবে? ওই সমস্ত ডকুমেন্টেশন, ওই যে আমাদের কনফিগারেশন ম্যানেজমেন্ট একটু আগে কথা বললাম, হ্যাঁ কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমে যত আমরা রাখছি সিআই হিসেবে, কনফিগারেশন আইটি হিসেবে, যেটার কারণে এই চেঞ্জের কারণে যদি সেই জায়গায় ইমপ্যাক্ট হয়, তাহলে সবগুলোকে আমাকে আপডেট করতে হবে, ঠিক আছে। এনশিওর করতে হবে যে ওটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং রিলেটেড সমস্ত ডকুমেন্ট আপডেট হয়েছে, ঠিক আছে। এবং হওয়ার পরে আবার লাস্টে কি করতে হবে, ওই যে রিভিউ করাতে হবে, রিভিউ স্পেন্ড রিভিউ বা আপনার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, এটা করে এটাকে কি করে নিতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইনলি চেঞ্জ এর ফ্লোটা। এই ফ্লোটা একটু মাথায় রাখতে হবে, আপনাকে চেঞ্জ নিয়ে বেশ প্রশ্ন আসবে। সো ফ্লোটা একটু মাথায় রাখতে হবে যে হুট করে চেঞ্জ আসলেই নেওয়া যাবে না, অবশ্যই ডকুমেন্টেশনের মাধ্যমে আসতে হবে চেঞ্জটা। আসার পরেই আপনাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে যদি আপনার টলারেন্স লেভেলে থাকে তাহলে ইউ শুড গো ফর ইট উইথ ইউর টিম, কনসাল্টিং উইথ ইউর টিম। দেন যদি ইট এক্সেস ইউর টলারেন্স লেভেল, হ্যাঁ তাহলে কি করবেন, আপনি অ্যানালাইসিস করে সলিউশন সহ যাবেন হচ্ছে সিসিবির কাছে, চেঞ্জ কনসেপ্ট বোর্ডের কাছে। তারা অ্যাপ্রুভ করতে পারে, রিজেক্ট করতে পারে এবং ডেফার করতে পারে। যেটা অ্যাপ্রুভ হবে সেটা আপনি ইমপ্লিমেন্ট করেন এবং যেসব ডকুমেন্টের ইমপ্যাক্ট হচ্ছে সেটা আপডেট করেন এবং লাস্টে ইমপ্লিমেন্ট হলে সেটা টেস্ট করে ভেরিফাই করে নেন। আর এই যে সমস্ত যে ঘটনাগুলো ঘটলো, এইটা কোন ডকুমেন্টে রাখবেন, এটার জন্য একটা ডকুমেন্টের কথা বলা আছে পিএমবক, সেটার নাম হচ্ছে চেঞ্জ লগ, ঠিক আছে। যত ধরনের চেঞ্জ আসবে সব চেঞ্জ কে ইনিশিয়েট করছে, কবে ইনিশিয়েট হচ্ছে, কবে এটা সিসিবির কাছে গেছে, কবে সিসিবি এটা ডেফার করছে, অ্যাকসেপ্ট করছে, অ্যাপ্রুভ করছে বা নট অ্যাপ্রুভ করছে বা রিজেক্ট করছে, সেটার সমস্ত লগ যাতে ডকুমেন্টেশন মেইনটেইন হয়, সেটাকে বলা হয় চেঞ্জ লগ। ভেরি ইম্পর্টেন্ট চেঞ্জ লগটা মেইনটেইন করা। কারণ অনেক সময় কি হবে, দেখা যাবে যে ম্যানেজমেন্ট নিজেই জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোমাকে 6 মাস আগে এই কাজটা করতে বলছিলাম কেন করো নাই, ঠিক আছে। আপনার যদি চেঞ্জ লগ থাকে তাহলে আপনি ইজিলি ট্র্যাক ব্যাক করে বলতে পারবেন যে আসলে স্যার এই সময় সিসিবি আমাকে বলেছিল যে এটা পোস্টপোন করো, আমরা নেক্সট ফেজে দেখব, ঠিক আছে। সো এই সাপোর্টিং ডকুমেন্টেশন হচ্ছে আমাদের চেঞ্জ লগ। আচ্ছা আসেন তাহলে আমরা এখন দেখি যে এখানে আসলে কি আছে। আর যখন আমরা চেঞ্জ ম্যানেজ করব তখন আসলে একটা জিনিস মনে রাখতে হবে, একটা প্ল্যানিং ডকুমেন্টে হেল্প পেতে হবে। সেই ডকুমেন্টের নাম হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে যে আমি কোন ধরনের চেঞ্জ ফর্ম ইউজ করব, সেই ফর্মের টেমপ্লেট দেওয়া থাকবে। তারপরে চেঞ্জটা যখন ইনিশিয়েট করা হবে তখন এই যে আমি যে স্টেপস গুলো বললাম সব স্টেপস গুলো কিন্তু লেখা থাকবে, মানে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসটা বলা থাকবে যে এইভাবে চেঞ্জটা ইনিশিয়েট করতে হয় এবং আসলে কোন কারণে ইনিশিয়েট করতে পারবা সেটা বলা থাকবে, এমনি এমনি ইনিশিয়েট করা যাবে, ঠিক আছে। তারপরে যে আমি যা বললাম সেরকম ফ্লো আপনার অর্গানাইজেশন মতো করে তৈরি করতে হবে। তাহলে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে সেই প্রসেসটা বলা থাকবে। তারপরে কখন সিসিবিতে যাবে, সিসিবিতে কারা আছে,
এবং সিসিবি কিন্তু এমন না যে এখানে জুনিয়র লোকজন বসে, আপনি যখন পদ যাবেন তখন সিসিবিতে যেতে পারবেন। এখানে নর্মালি যারা ডিসিশন মেকার তারা বসে। তাহলে আপনাকে কি করতে হবে, তাদেরও কিন্তু একটা শিডিউল থাকবে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে, যে সিসিবি কবে কবে মিটিং করবে। হ্যাঁ, একটা হচ্ছে যে একটা রেগুলার মিটিং হতে পারে যে বাই-উইকলি বা প্রতি মাসে একবার তারা বসবে, কিংবা এরকম হতে পারে যে খুব সিরিয়াস যদি কোনো ইস্যু হয় তাহলে ইমিডিয়েটলি হয়তো আমরা সিসিবির সাথে মিট করতে পারবো। এটাও টলারেন্সের উপর ডিপেন্ড করবে। সেই সবকিছু বলা থাকবে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে। আর যখনই কোনো চেঞ্জ হবে মনে রাখতে হবে এই দুইটা ডকুমেন্ট পাশাপাশি কাজ করবে। একটা হচ্ছে কি কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, যেখানে আসলে কনফিগারেশন আইটেম, তারপরে কনফিগারেশনের টুল আমরা কি ইউজ করবো, প্রসিডিউর কি ইউজ করবো, সেটা আমাদের কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যানে বলা হয়। এবং যখনই কোনো চেঞ্জ হবে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করবো, ইমিডিয়েটলি কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে মিলাই নিতে হবে যে আমার কোন কোন জায়গায় কোন কোন ডকুমেন্টে ভার্সন কন্ট্রোল, তারপর স্পেসিফিকেশন কন্ট্রোল করতে হবে এবং সিঙ্ক করতে হবে। এই দুইটাকে তো মনে রাখতে হবে একসাথে কাজ করে সবসময়। এই দুইটা ডকুমেন্ট কোথায় তৈরি হয় কেউ বলতে পারবে? এই দুইটা ডকুমেন্ট আমরা কোন জায়গায় তৈরি করব? আমরা কিন্তু পড়ছি মনে হচ্ছে, পড়ছি আমরা কিন্তু। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান কোথায় তৈরি করতে হয়? স্কোপ যখন আমরা কাজ করি, তাই না? স্কোপ নলেজ এরিয়া। তাহলে আমরা এই দুইটা ডকুমেন্ট, প্ল্যানিং ডকুমেন্ট কোথায় তৈরি করব? কারো মনে আছে? আমরা পড়ছি। এটা কিন্তু আমরা একটা টপিক পড়েছিলাম, পারফর্ম ইন্টিগ্রেট অল প্ল্যানিং অ্যাক্টিভিটিস, ইন্টিগ্রেট অল প্ল্যানিং অ্যাক্টিভিটিস, এরকম একটা টপিক পড়েছিলাম কিন্তু লেসন 2 তে। সেখানে যখন আমরা ইন্টিগ্রেশন করব, হ্যাঁ, পিএমওকে আসলে ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আছে, যখন আমরা ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রসেসটা করি তখন আসলে আমরা এই প্ল্যানিং ডকুমেন্টগুলোকে তৈরি করি, কারণ এটা তৈরি করার জন্য আলাদা কোনো প্রসেস নাই। ঠিক আছে, অন্য ডকুমেন্টগুলো কিন্তু বিভিন্ন প্রসেসে তৈরি হয়, কিন্তু এই ডকুমেন্টটা তৈরি করার আলাদা কোনো প্রসেস নাই। এটা তৈরি হয় আসলে যখন ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান করা হয় প্রসেসটা, তখন আসলে বাকি সমস্ত প্ল্যানিং ডকুমেন্টকে কনসলিডেটেড করে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি। আর এট দ্য সেম টাইম আমরা আসলে এই দুইটা ডকুমেন্টও তৈরি করে তার সাথে ইনকর্পোরেট করি। তো এটা হচ্ছে মানে ইন্টিগ্রেশনের একটা কাজ। অলরাইট, সো লেটস সি যেখানে কি আছে আসলে আমাদের। যেখানে তো ছবি আছে, প্রজেক্টস আর অ্যাবাউট চেঞ্জ, তাই না? চেঞ্জ ইনএভিটেবল। এটা কি মানে ফোরিং কি আমরা জানি তাই না? প্রজাপতি কি হয়, বিশাল তার চেঞ্জ ঘটে, তাই না? একটা পোকা বা মথ থেকে সে একটা ফ্লাইং কালারফুল একটা বার্ডের ইয়ার মতো হয়ে যায়, খুবই অ্যাট্রাকটিভ একটা প্রজাপতি হয়। প্রজাপতির ইংলিশ কি? বাটারফ্লাই। 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 সেই বাটারফ্লাই ব্র্যান্ড একসময় ভালো ছিল। আচ্ছা, বাটারফ্লাই। তাহলে বাটারফ্লাই দেখেন মানে কিভাবে তার রূপান্তরটা ঘটছে, তাই না? সো প্রজেক্টস আর অ্যাবাউট চেঞ্জ আসলে। সো আপনি চেঞ্জকে ঠেকাতে পারবেন না, চেঞ্জ আসবে কিন্তু এটাকে আপনি কন্ট্রোল করবেন। কেন চেঞ্জ হতে পারে, কি কি কারণে চেঞ্জ হতে পারে? এক নম্বর হচ্ছে ইনঅ্যাকুরেট ইনিশিয়াল এস্টিমেট। আমরা যদি শুরুতে প্ল্যানিং করলাম, এস্টিমেট করলাম, সেটা ইনঅ্যাকুরেসি যদি হয় তাহলে হতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু অ্যাজাইল খুব ছোট ছোট প্ল্যানিং করে, তাই না? ইটারেশনের জন্য প্ল্যানিং করে। ডেইলি যে আমরা স্ক্যান করতেছি, দ্যাট ইজ অলসো মানে স্মল পার্ট অফ ডেইলি প্ল্যানিং। সো অ্যাজাইল কিন্তু ছোট ছোট জাস্ট ইন টাইম প্ল্যানিং করে। ঠিক আছে, জাস্ট গুড এনাফ এবং জাস্ট ইন টাইম, এই দুটো শব্দ অ্যাজাইল ইউজ করে আর কি। জাস্ট গুড এনাফ প্ল্যানিং করবো আমরা, নট একদম প্রেডিক্টিভের মতো বিশাল প্ল্যানিং করবো, আর জাস্ট ইন টাইম প্ল্যানিং করবো। আমরা এখন ইটারেশন শুরু করবো, তাহলে ইটারেশনে কোন কোন ফিচার দিতে হবে তার এখন আমরা প্ল্যানিং করবো। আজকে সারাদিনে কে কি কাজ করবে, হ্যাঁ, আমরা নিজেদেরকে সাইন আপ করবো, নিজেদের কাজটা সেলফ অর্গানাইজ করবো, তাহলে লেটস ডু দ্য ডেইলি স্কাম। সো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট জাস্ট ইন টাইম প্ল্যানিং করি অ্যাজাইলে। কিন্তু প্রেডিক্টিভে কি হয়, আমরা আসলে আপফ্রন্ট সবচেয়ে ম্যাক্সিমাম প্ল্যানিং করি, অনেক সময় ইনঅ্যাকুরেসি হতে পারে, তো সেটা আমরা কুইকলি, তার কারণে কিন্তু চেঞ্জ আসতে পারে। তারপরে স্পেসিফিকেশন চেঞ্জ হয়ে গেল, তার মানে কি? স্পেসিফিকেশন চেঞ্জ মানে কি? স্পেসিফিকেশন চেঞ্জ, কাস্টমারের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে, স্কোপ চেঞ্জ হয়ে গেছে, হতে পারে বিজনেস ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে। এটা আমি একটা প্র্যাকটিক্যাল কি পাইছি আর কি রিসেন্টলি। ধরেন আমাদের একটা প্রোডাক্ট আগে ছিল, আমরা যেটা ফোন নিজেরা বানাচ্ছি, এটা ম্যাট ব্ল্যাক আসবে। তো এখন সবকিছু হওয়ার পরে
রিসেন্টলি মার্কেট ফিডব্যাক যে গ্লসি যে ফোনগুলো এগুলা বেশি চলতেছে, তো ওই বডিটাকে আমি কিন্তু মোল্ডে করছি ম্যাট ম্যাট কালার, কিন্তু রিসেন্ট সেলস হিস্টোরি থেকে দেখতেছে যে কাস্টমারের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এখন একদম শাইনি হাইলাইটেড চলে। তখন এটার জন্য আমাকে চেঞ্জ ম্যানেজমেন্ট করতে টোটাল 7-8 দিন লাগছে এক্সট্রা এটার জন্য, মানে গ্লসি বানাইতে হচ্ছে, টোটাল স্কোপই চেঞ্জ। আচ্ছা, এরপর আসেন নিউ রেগুলেশনস। এটা তো আমরা জানি গভর্নমেন্ট যদি কোনো রেগুলেশন চেঞ্জ করে আমাদের উই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট, সো তখন কিন্তু চেঞ্জ হতে পারে। তারপর মিস রিকোয়ারমেন্টস, এটা তো আসলে খুবই আনফরচুনেট যদি কোনো কাস্টমার রিকোয়ারমেন্ট যদি আপনি মিস করে ফেলেন, ঠিক আছে, সো এটার কারণে চেঞ্জ হতে পারে। সো জেনারেলি এই কয়েকটা কারণে আসলে চেঞ্জ আসে। আর আরেকটা তো আছে যে আপনি যদি একটা ডট ঘটে, সরি আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে আসতেছি আমরা নেক্সট, চেঞ্জ কন্ট্রোল সিস্টেমস। তার মানে যে আমরা বললাম যে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করতে হবে, হ্যাঁ, তো যে এটা হচ্ছে সেট অফ প্রসিডিউরস, কিভাবে আমরা চেঞ্জটা ম্যানেজ করব তার প্রসিডিউরটা আপনার চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে চেঞ্জ কন্ট্রোল সিস্টেমস। কিভাবে চেঞ্জটা হবে, কিভাবে ইমপ্লিমেন্ট হবে, ম্যানেজ হবে, কন্ট্রোল হবে, সব বলা থাকে। চেঞ্জ কন্ট্রোল সিস্টেমের মধ্যে কি কি চেঞ্জ থাকবে? ফর্মস, যেটা বলছিলাম আমি, চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম। তারপর আপনি কিভাবে ট্র্যাকিং করবেন, যে আমি বললাম যে অবশ্যই চেঞ্জ লগ মেইনটেইন করতে হবে, প্রতিটা স্টেপে এটাকে করতে হবে। তারপর প্রসেসটা কি হবে সেটা আপনি অবশ্যই চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে ডিসক্রাইব করবেন যে এইভাবে হবে, হ্যাঁ, কে ইনিশিয়েট করবে, কিভাবে হবে, সব বলতে। তারপরে অ্যাপ্রুভাল লেভেলস, ঠিক আছে, যে টলারেন্স বললাম আমি, প্রজেক্ট ম্যানেজার লেভেলে কি আছে, যদি না হয় সিসিবি যদি না পারে তাহলে কোথায় যাবে, স্পন্সরের কাছে যাবে। এই সব জিনিসগুলোকে বলা থাকতে হবে, এক্সপ্রেশন ম্যাট্রিক্সটা অবশ্যই চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে। আর জানি যেটা একটা বললাম, চেঞ্জ কন্ট্রোল বোর্ড। চেঞ্জ কন্ট্রোল বোর্ড আসলে শুরুতেই তৈরি করতে হয় যখন প্ল্যানিংটা ফাইনালাইজ করবো। এট দ্য সেম টাইম আমাদেরকে চেঞ্জ কন্ট্রোল বোর্ডে কারা কারা থাকবে, তাদের কি অথরিটি থাকবে, তাদের টলারেন্স লেভেলটা কি, সব বলা থাকবে। তারা কখন বসবে মিটিং এ, তাদের কাছে কিভাবে যেতে হবে, সব বলা থাকবে, সেই অনুযায়ী আমরা করবো। আর এইটা দেখেন একটা পিএমআই মানে স্টুডেন্ট ম্যানুয়ালে খুব সুন্দর একটা ফ্লোচার্ট দেওয়া আছে, যে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস ফ্লোচার্টটা কিরকম হওয়া উচিত। আমি যে কথাগুলো একটু আগে বলেছিলাম, ছবি এঁকে দেখাচ্ছিলাম, সেটার কাছাকাছি এটা আছে। প্রথমে কি করবো দেখেন, চেঞ্জ রিকোয়েস্ট ফর্মে চেঞ্জটা আসবে, মানে কোনো ভার্বাল চেঞ্জ নেওয়া যাবে না, অলওয়েজ ইউজ ডকুমেন্টেশন। তাহলে এবং কার থেকে আসবে, অবশ্যই চেঞ্জ ইনিশিয়েটর, কারা কারা চেঞ্জ ইনিশিয়েট করতে পারবে সেটা আপনি বলে দেবেন। হ্যাঁ, সবাই চাইলে চেঞ্জ করতে পারবে না, হয়তো কারো থ্রুতে করতে হবে। তারপর আপনি চেঞ্জটাকে লক করবেন, ঠিক আছে। তারপরে চেঞ্জ রিকোয়েস্ট প্রসেস ফিল্টার, প্রথমেই দেখবেন যে চেঞ্জ রিকোয়েস্টটা সব ঠিক আছে। সরি, একটা ভিডিও অন হয়ে গেছে। দেখা যাচ্ছে ফ্লোচার্টটা? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, প্রথমে যদি আমি ফিল্টার করে দেখবো যে যদি মানে আসলে এটা চেঞ্জ রিকোয়েস্ট না, এরকম হয় না, চেঞ্জ রিকোয়েস্ট না আসলে, বা ঠিক মতো চেঞ্জ নোটিস ফর্মটা ফিল আপ হয় না, তাহলে আপনি কি রিজেক্ট করে দিবেন, সেন্ড রিজেকশন নোটিস, যার কাছ থেকে আসছে তাকে নোটিস জানাবে। যদি অ্যাকসেপ্ট হয়, যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে ভালো, আর যদি নো হয় তাহলে আবার রিজেকশন জানাবেন যদি ফিল্টারটা পাস করে। আর যখন অ্যাকসেপ্ট হলো চেঞ্জটা, তখন কি করবেন, এই যে আমি বলছিলাম যে ইম্প্যাক্ট স্টেটমেন্ট তৈরি করতে হবে, যে কি কি ইম্প্যাক্ট হতে পারে। যদি দেখেন মাইনর ইম্প্যাক্ট, যেটা আপনার টলারেন্স লেভেলে আছে প্রজেক্ট ম্যানেজারের পিএম রিভিউ, তাহলে সে রিভিউ করে এটা চেঞ্জ অথরাইজ করে চেঞ্জটা করবে। আর যদি মডারেট ইম্প্যাক্ট হয় তাহলে প্রজেক্ট ম্যানেজার এন্ড স্টেক হোল্ডার রিভিউ, এটা হয়তো সিসিবি এখানে লাগবে, ঠিক আছে। আর যদি মেজর হয়, মেজর ইম্প্যাক্ট, তাহলে সবাইকে থাকতে হবে, প্রজেক্ট ম্যানেজার, যেটা আসলে সিসিবি লেভেলেও পাচ্ছি না আমরা, স্পন্সর, ঠিক আছে, আর স্টেক হোল্ডার রিভিউ। স্টেক হোল্ডার মানে আসলে এখানে সিসিবি বলছে, তো সবার এখানে মানে সমন্বয় লাগবে যখন মেজর হবে, ঠিক আছে। তাহলে মাইনর হলে এবং যদি দেখি আমার টলারেন্স লেভেলে আছে, তাহলে আমরা এখানে চেঞ্জ অথরাইজ করে, হ্যাঁ, বিড এন্ড কমিউনিকেট দ্য চেঞ্জ,
এক্সিকিউট দ্য চেঞ্জ এবং রিব্যালেন্স দ্য প্রজেক্ট। রিব্যালেন্স মানে কি, স্কোপ বেস দ্য যে চেঞ্জ গুলো হয়েছে সেগুলো যদি আপনার আপডেট করা লাগে সেটা আপনি আপডেট করবেন। আর যে কোনো স্টেজে কিন্তু নো হতে পারে, যদি কোনো জায়গায় এই যে রিজেক্ট হয়ে যায়, ডেফার হয়ে যায়, তাহলে কিন্তু আবার এটা নোটিশ দিয়ে জানানো হবে যে তোমার ডেফার হয়েছে, আরো ইনফরমেশন দরকার, আর রিজেক্ট হয়ে গেছে সেটা আপনি জানাই দেবেন। আর এই যে যা ঘটনা ঘটতেছে সবকিছু কিন্তু চেঞ্জ লগে লিখে রাখবেন, ঠিক আছে? না হলে আমরা কিন্তু অনেক কোশ্চেনের আনসার দিতে পারবো, কেন চেঞ্জটা গ্রান্টেড হয় নাই বা কেন হয় নাই, এগুলো সব লিখে রাখবেন যে কোন কারণে এটা রিজেক্ট হয়েছে। এই ফ্লোটা কিন্তু আমরা নিজেরাও ম্যানেজ করতে পারি, এরকম একটা ফ্লো আমরা আমাদের জন্য তৈরি করতে পারি। এই ফ্লোটা কিন্তু আপনারা একটু মাইন্ডলি পরে দেখে নেবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসে অনেক সময় চেঞ্জের কনসেপ্টটা আপনার ঠিক আছে কিনা। আমরা অনেক সময় প্রজেক্টে সবচেয়ে জটিলতা আসে এই কারণে আমরা দুইটা কাজ করি। হ্যাঁ, আমি বোধহয় আপনাদের বলেছি কিনা জানি না যে 2018 পালস অফ দ্য প্রফেশন, পিএমআই প্রতি বছর পালস অফ দ্য প্রফেশন নামে একটা সার্ভে করে। সেই সার্ভেতে টানা 5 বছর 2013 থেকে 2018, আমি 20-21 আর দেখি নাই, হ্যাঁ এই টানা 5 বছর 3টা টপ কারণে প্রজেক্টের ফেল করছে কিংবা প্রজেক্ট চ্যালেঞ্জ হয়েছে বা প্রজেক্ট আসলে তার টার্গেট মিট করতে পারেনি। এই 3টার মধ্যে সবসময় টপ 3 এর মধ্যে একটা ছিল স্কোপ এবং রিকোয়ারমেন্ট ঠিক মতো বুঝতে না পারা বা হ্যান্ডেল করতে না পারা, ঠিক আছে? সো এটা কিন্তু অন্যতম কারণ ছিল। সো দ্যাটস ওয়াই আপনি অনেক সময় আমরা কি করি, আমরা যে একটা বলেছিলাম যে স্কোপ ক্রিপিং হয়, মনে আছে? স্কোপ ক্রিপিং, স্কোপ ক্রিপিং দুইটা শব্দ কিন্তু আমরা স্কোপে দেখবেন যে আছে, কারো মনে আছে কিনা আমি জানি না। স্কোপ ক্রিপিং, স্কোপ ক্রিপিং মানে কি, মানে যে সমস্ত প্রাণী বুকে হেঁটে চলে, মানে তাই না, মানে ক্রিপ করে আসে। হ্যাঁ, সো স্কোপটাকে ইনিশিয়ালি যদি আপনি কোনো অ্যানালাইসিস না করে স্কোপটা নেন, আমি বলেছিলাম এটা যে স্কোপ নিলে কি হবে, যদি আপনি কোনো অ্যানালাইসিস ইমপ্যাক্ট অ্যানালাইসিস না করে স্কোপটা নেন, মনে হচ্ছে যে এটা খুবই একটা ছোট কাজ, কাস্টমার টেলিফোনে বলছে ভাই এটা একটু করে দেন, আপনি এটা নিলেন, এটার কারণে দেখা গেল অন্য আরেকটা কাজে ইমপ্যাক্ট হচ্ছে, তাই না? আবার এটা ঠিক করতে গিয়ে দেখলেন যে আরেকটা বড় কাজে আবার চেঞ্জ করতে হচ্ছে, আবার এটা ঠিক করতে গিয়ে দেখলেন যে আরেকটা আরো বড় কাজে একটা ইমপ্যাক্ট হচ্ছে। আপনি ইনিশিয়ালি মনে করছিলেন দিস ইজ নাথিং, আমি হয়তো একদিনের কাজ এটা, কিন্তু যেহেতু আপনি ইমপ্যাক্ট অ্যানালাইসিস করেন নাই, এই সমস্ত প্রসেস ফলো করেন নাই, ফলে ইউর প্রজেক্ট ইজ সাফারিং। এটা কিন্তু অনেক ঘটে, এটাকে আমরা বলি স্কোপ ক্রিপিং। আর আরেকটা শব্দ আছে গোল প্লেটিং, এই শব্দটা আপনারা পাবেন প্রজেক্ট ম্যানেজমেন্টের জায়গায়। গোল প্লেটিং মানে কি, কাস্টমার চাইছে একটু, ঠিক আছে, বাউন্ডারি কাস্টমার সেট করে দিচ্ছে যে আই ওয়ান্ট দিস, তা আপনি পন্ডিতে করে আরো কিছু এক্সট্রা দিতে যাচ্ছেন গোল প্লেট করে, ঠিক আছে, এডিশনাল কাস্টমার চাই নাই। সো এটা হচ্ছে গোল প্লেটিং। আপনি যে এডিশনাল একটু দিচ্ছেন, এটার কি আপনার আয়রন ট্রায়াঙ্গেলের ইমপ্যাক্ট আছে না, নাকি ফ্রি হবে? এগুলা ইমপ্যাক্ট আছে গোল প্লেটিং এ? জি ভাইয়া অবশ্যই আছে। আছে। হ্যাঁ, তো সেইটা আসলে খেয়াল করতে হবে কিন্তু খুবই আননেসারি স্কোপ নেবেন না, স্কোপ ক্রিপিং যাতে না হয় এবং গোল প্লেটিং যাতে না হয়, খুবই ডেঞ্জারাস। যে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট যখন হবে, মানে যে চেঞ্জগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে সেটাকে আমরা বলছি অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট, তো সেটা তখন আপনি এক্সিকিউট করবেন। আচ্ছা, এই চেঞ্জ রিকোয়েস্ট গুলো কি টাইপের হতে পারে? একটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন, কোনো আপনার ভুল হয়েছে আপনি কারেকশন করবেন। প্রিভেন্টিভ অ্যাকশন, আগে থেকে আপনি ফিউচার যাতে এটা না ঘটে তাহলে আপনি প্রিভেন্টিভ কিছু অ্যাকশন নিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন, যে আমরা যেমন টিকা নিচ্ছি, প্রিভেন্টিভ অ্যাকশন। হ্যাঁ, আর ডিফেক্ট রিপেয়ার, ডিফেক্ট রিপেয়ার মানে কি, আপনার ঘটনাটা ঘটে গেছে, তাহলে কি করবেন আপনি, এটাকে ওইভাবে কাস্টমারকে দিবেন নাকি ইউ শুড রিপেয়ার দ্যাট, সেটাকে বলা হচ্ছে ডিফেক্ট রিপেয়ার, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু আমি এই যে আপনাদেরকে কোয়ালিটি নিয়ে পড়াইছিলাম, তখন কিন্তু একটা কি ইউজ করছিলাম, আমি সিলিন্ডার ইউজ করছিলাম, মনে আছে? কন্ট্রোল কোয়ালিটি, প্ল্যান কোয়ালিটি এবং ম্যানেজ কোয়ালিটি। সিমিলারলি যদি এই তিনটাকে আমি একটু ড্র করি এখানে, সিলিন্ডার দিয়ে বুঝাই, তাহলে আসলে প্রিভেন্টিভ অ্যাকশন কোথায় হবে? এখানে আপনি ডেলিভারি তৈরি করতেছেন, তাহলে প্রিভেন্টিভ অ্যাকশন কোথায় হবে? এখানে প্রিভেন্টিভ অ্যাকশন, তাই না? আগে আপনি প্রিভেন্ট করার চেষ্টা করবেন। আর কারেক্টিভ অ্যাকশন, এই যে যখনই কোনো এরর হবে, হ্যাঁ, ইমিডিয়েটলি সলভ দ্যাট অন দ্য গো, সো কারেক্টিভ অ্যাকশন। আর ডিফেক্ট রিপেয়ার, বের হয়ে গেছে, তখন আপনার আবার কিউএ কিউসি এসব করে, হ্যাঁ, আপনাকে এটাকে রিপেয়ার করতে হবে, কোনোভাবে যাতে কাস্টমারের হাতে কোনো এরর, প্রোডাক্ট এরোনিয়াস কোনো কিছু না যায়, তো সেটা হচ্ছে ডিফেক্ট রিপেয়ার, ঠিক আছে? সো এই তিনটা কারণে তো চেঞ্জ হয়,
আর হচ্ছে আপডেট যদি হয় কোনো স্পেসিফিকেশন আপডেট বা হ্যাঁ আরো বিভিন্ন আপডেট হতে পারে। তো যখন এই আপডেট হবে মনে রাখতে হবে আপনার রিলেটেড ডকুমেন্টেশন গুলোকে অবশ্যই আপডেট করতে হবে, স্পেশালি প্ল্যান এবং প্রজেক্ট ডকুমেন্ট মাস্ট বি আপডেটেড। ঠিক আছে, সো এটা আমাদের টপিক শেষ হলো। লেটস সি নাও what we have in this room. এখানে দেখেন, এখানে ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে দেখতেছি। তাহলে কি দেখতেছি আমরা, এখানে একটা সিচুয়েশন দিয়েছে, এখানে বলছে যে the carpenter informs you that the window and door installation will have a significant delay and is asking for a change in subsequent scheduled dates. What action should you take first? একটু কাইন্ডলি মনে রাখেন যারা আমরা পরীক্ষা দেব, এই যে এই ধরনের প্রশ্নের শেষে এই লেজুরটা থাকবে আর কি। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াট অ্যাকশন শুড ইউ টেক ফার্স্ট, এটা প্রায় অনেক প্রশ্নে পাবেন আপনি। তারপরে আরেক জায়গায় হয়তো বলবে কোনো প্রশ্নের লাস্ট সেন্টেন্সে থাকবে হোয়াট অ্যাকশন ইজ দ্য বেস্ট ইন দিস সিচুয়েশন। এরকম কিন্তু প্রায় আমি বলবো যে এই ফার্স্ট বেস্ট এই ধরনের লাস্ট সেন্টেন্সটা থাকবে আপনার প্রায় 40-50টা প্রশ্নে। তার মানে কি আপনাকে আসলে ওই যে কনসেপ্টটা বুঝতে হবে এবং সিকোয়েন্সটা বুঝতে হবে যে কোনটার পরে কোনটা করা উচিত। এখানে কিন্তু সেটাই বলছে, একটা চেঞ্জ অবভিয়াস হয়েছে, এখন আপনার আসলে প্রথম কাজ কি করা উচিত। কি করবেন এখানে চারটার মধ্যে কোনটা আগে করা উচিত? চেঞ্জ রিকোয়েস্ট চেঞ্জ কন্ট্রোল সিস্টেম ডকুমেন্ট Document the change request. Yes, in a change control system. হ্যাঁ, তার মানে প্রথমেই ডকুমেন্ট করতে হবে, না ডকুমেন্টেশন করতে হবে। ঠিক আছে, তারপরে যদি করি তাহলে কি করব? তারপরে এর যদি আমি নেক্সট স্টেপটা জিজ্ঞেস করি, bring the information to stakeholders for evaluation and approval. এতে যাবেন নাকি আগে ইমপ্যাক্ট অ্যানালাইসিস করবেন না? হ্যাঁ, তাহলে ইমপ্যাক্ট অ্যানালাইসিস কোথায় বলতেছে এখানে? এখানে কিন্তু সবগুলো স্টেপসই আছে মোটামুটি। নলেজ এরিয়াস মানে কি আমরা বুঝতে পারছি? এরিয়াস থেকে হ্যাঁ, স্কোপ, টাইম, কস্ট, রিসোর্স, অ্যানালাইসিস কোয়ালিটি, এগুলোর সাথে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, এটা ছাড়া কিন্তু খবর কখনোই যাওয়া যাবে না, তাই তো উল্টা ঝাড়ি খাবে। হ্যাঁ, তারপরে এখন আপনি নিয়ে আসেন স্টেকহোল্ডারকে জানাবেন। তারপরে আপনি যদি দেখেন যে অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ, তাহলে আপনি এখন প্রজেক্ট প্ল্যান, হ্যাঁ, যেগুলো বেসলাইন চেঞ্জ হলো সেগুলো আপনি আপডেট করবেন টু রিফ্লেক্ট দ্য চেঞ্জ। ঠিক আছে, খেয়াল করেন এই প্রশ্নটা শুধু এটাই আসবে এরকম না, অন্য কিছু আসতে পারে, কিন্তু এই ফোরটা আমরা বুঝতে পারছি কিনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি। সো কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চেঞ্জ ম্যানেজমেন্ট, কারণ এখান থেকে আমি বললাম যে প্রায় 5-6টা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসবে। অলরাইট, সো নেক্সট টপিকে যাচ্ছি আমরা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইস্যুস। এইটা আসলে এইরকম টপিক আগে পিএমবকে ছিল না, ইস্যুস নিয়ে খুব সামান্য কথাবার্তা বলা ছিল। এখন আমাদের এটার একটা টপিক আছে প্রজেক্ট মানে ম্যানেজ প্রজেক্ট ইস্যুস, কারণ আমার মনে হয় আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট যারা প্র্যাকটিক্যালি করি প্রচুর আমাদের ইস্যুস ম্যানেজ করতে হয় না, মানে থ্রুআউট দ্য লাইফ সাইকেল অফ প্রজেক্ট লট অফ ইস্যুস উইল রেজ, ডিফারেন্ট টাইপ ইস্যুস, পিপল ইস্যুস, তারপরে প্রসেস ইস্যুস, ইকুইপমেন্ট ইস্যুস, নানান ইস্যুস। সেইটা নিয়ে আসলে আলোচনা, যেটা পিএমবকে আগে ছিল না, এখন আছে। ফলে এখান থেকে আপনি ধরে নিতে পারেন যে 3টা প্রশ্ন তো আসবেই, 3-4টা প্রশ্ন আসবে এখান থেকে, এবং খুব সহজ প্রশ্ন হবে। হ্যাঁ, টপিকটা সহজ, এটা করে করে আমরা অভ্যস্ত নিজেরা, এবং আমরা সবাই জানি যে ইস্যু প্রায় আমার মনে হয় সব জায়গাতেই, আমি যে ওয়ালটন বা যাই বলেন না কেন সব জায়গায় ইস্যু লগ আছে, তাই না? আমরা ইস্যু লগ মেনটেন করি। এটা একটা টেমপ্লেটে দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে দেওয়া আছে যে ইস্যুটা কি, তাই না? ইস্যুটা কি এখানে মধ্যে আছে, দেখতে হবে একটু ইস্যুটা কি, তারপর ইস্যুটা কে রেজ করছে, রেজ বাই কে, ঠিক আছে, তারপর ইস্যুটা ডেট কবে কবে রেজ হয়েছে, ইস্যুটা অবশ্যই যাতে একটা মনে রাখতে হবে ইস্যু লগে এই ইস্যুটা কে ওন করে মানে কে সলভ করবে। এটা শুধু ইস্যু লগ করলাম আর শেষ এরকম না, এই ইস্যুটা সলভ করবে কে, সেই ইস্যু ওনার বা সলভ থাকতে হবে যে সলভ করবে এটা, এবং কত তারিখের মধ্যে এটা ক্লোজ হবে। ঠিক আছে, ক্লোজিং পটেনশিয়াল ক্লোজিং ডেট সেটা অবশ্যই থাকতে হবে, ক্লোজিং ডেট। আর লাস্টে অবশ্যই স্ট্যাটাস রাখবেন। স্ট্যাটাস মানে কি, ইস্যুটা কি এখনো স্টিল ওপেন নাকি ক্লোজ হয়ে গেছে নাকি হয়েছে, এটা যাতে আমরা ইজিলি ইস্যু লগ থেকে দেখতে পাই।
সো প্রায় সবাই আমরা এটা মেনটেন করি ইস্যু লকটা, এবং অবশ্যই আপনি মেনটেন করবেন এটা, ঠিক আছে? তাহলে কিন্তু সব খিচুড়ি হয়ে যাবে যে কোথায় কি আছে। কেউ বলতে পারবেন যে অ্যাজাইল টিমের এই ইস্যু লগের শব্দটা অ্যাজাইল টিম ইউজ করে না, এর বদলে কি ইউজ করে বা কি মেনটেন করে? আরো কারো মাথায় আছে? অ্যাজাইল টিম কি মেনটেন করে ইস্যুর জন্য? ইস্যু বলে না তারা, Backlog. হ্যাঁ ব্যাকলগ, মানে ওয়ান কাইন্ড অফ ব্যাকলগ, সেটা হচ্ছে ইম্পেডিমেন্ট লগ বলি আমরা। হ্যাঁ, সব ইস্যুতে ইম্পেডিমেন্ট, হ্যাঁ কিছু না কিছু ইম্পেডিমেন্ট। সো ইম্পেডিমেন্ট লগ বা ইম্পেডিমেন্ট ব্যাকলগ বলি আমরা, সেটা এরকম মেনটেন করা হয়। জাস্ট সিম্পলি যে আমার টু ডু, ডুইং, ডান, কি কি ইম্পেডিমেন্ট পাইছি আমরা, জাস্ট নোট পোস্টের নিতে থাকবো এই পাঁচটা আমাদের ইম্পেডিমেন্ট বা ইস্যু আছে। তারপর যখন আমরা প্রতিটি ইস্যু নিয়ে কাজ করছি তখন কাজ করতেছি নরমাল আমরা যেমন মানে ব্যাকলগে যেভাবে মেনটেন করি। তারপর যখন ডান হয়ে গেল ডান। স্যার এই ইম্পেডিমেন্ট লগ কিন্তু আমরা অ্যাজাইল টিম ইউজ করে টু মেনটেন এনি ইম্পেডিমেন্ট, এনি ইস্যু, অবস্টাকল, ব্লকার্স, সেটাকে ফলো আপ করার জন্য। আর ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে, ট্রেডিশনাল বলবো না, প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা ইউজ করি ইস্যু লগ। তাই ইস্যুর একটা কিন্তু ডেফিনেশন আছে, দেখেন, a current condition or situation that may have an impact on the project objectives, ঠিক আছে? যেটা কারেন্ট কন্ডিশন মানে কি ঘটে গেছে, ইস্যু কখন, যখন ঘটে গেছে। an action item that the project team must address. রিস্ক মনে আছে? রিস্ক এবং ইস্যুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখেন এই যে পার্থক্যটা এখানে বলা আছে, হ্যাঁ পার্থক্যটা আছে নাকি ওটা ইয়ে করে দিয়েছে? এই যে এখানে পার্থক্যটা আছে। আর এখানে বলছে যে ইস্যু আসে কোথায় থেকে আসতে পারে। আমার মনে হয় ইস্যু কোথায় থেকে আসতে পারে এটা বলার কিছুই না, সব জায়গা থেকে ইস্যু আসতে পারে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস একটু মনে রাখেন, রিস্ক যখন ঘটে যায় তখন ওটাকে ইস্যু বলা হয়, কারণ ইস্যুর ডেফিনেশন হচ্ছে কারেন্ট যেটা ঘটছে সিচুয়েশন, আর রিস্ক হচ্ছে যেটা ঘটতে পারে। সো বিভিন্ন জায়গা থেকে ইস্যু আসতে পারে, এটা বলার কিছু নাই। এট এনি হোয়ার ইউ ক্যান গেট ইস্যুস। আর রিস্ক এবং ইস্যুর মধ্যে একটা পার্থক্য এবার দেখবেন, স্টুডেন্ট মেনুতে টেবিল আকারে দেওয়া আছে, ওই টেবিলটা খুব ভালো মতো পড়বেন। ওটা এখানে এইভাবে দেওয়া আছে, পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন ওই টেবিল থেকে আসবে, রিস্ক এবং ইস্যুর মধ্যে পার্থক্য কি, কারণ এটা আগে কখনো ছিল না, এইবার আসছে। সো এটা দেখেন, একটু খেয়াল করেন। এক নম্বর হচ্ছে রিস্ক ফোকাস অন দ্য ফিউচার, ঠিক আছে? আর ইস্যুস কোনটা হচ্ছে ফোকাস অন দ্য প্রেজেন্ট, এখন ঘটনাটা ঘটে গেছে, ইস্যুটা হয়ে গেছে। উইল অলওয়েজ বি, এখানে আরেকটা কথা বলছে ক্যান বি পজিটিভ। আমরা জানি রিস্ক কি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভকে কি বলা হয়? পজিটিভ রিস্ককে অপরচুনিটি। হ্যাঁ, আর নেগেটিভ রিস্ক হচ্ছে থ্রেট। Threat. সো পজিটিভ নেগেটিভ দুইটা হতে পারে। আর ইস্যু জেনারেলি আসলে আমরা নেগেটিভ বলি, কেন ইস্যু? এটা আসলে নেগেটিভ কিছু, এই জন্য আমরা ইস্যু বলছি। পজিটিভ তো আসলে দ্যাট ইজ নট ইস্যু। আচ্ছা, আর ডকুমেন্টেড ইন দ্য ইস্যু লগ, আমরা কোথায় ডকুমেন্ট মেনটেন করি? ইস্যু লগে। আর রিস্কটা কোথায় মেনটেন করি? রিস্ক রেজিস্টার। রিস্ক রেজিস্টার, ঠিক আছে? তারপরে রেসপন্স ইজ কল্ড এ রিস্ক রেসপন্স। আর আমরা ইস্যু যেটা মেনটেন করি সেটাকে জেনারেলি বলা হয় ওয়ার্কার, মানে আমরা সলভ করে দিচ্ছি। সো জেনারেল টার্ম আর কি ওয়ার্কার। আর এখানে তো আমরা জানি যে রিস্ক রেসপন্স। আপনারা একটু খেয়াল রাখেন যে পরীক্ষায় কিন্তু এটার উপরে, এই স্লাইড থেকে কিংবা স্টুডেন্ট ম্যানুয়ালে এই জিনিসটাই টেবিল আকারে আছে, সেখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে, ঠিক আছে? তো যদি এটা একটু মনে রাখেন যে এটা আসলে পজিটিভ নেগেটিভ জেনারেলি, আর এটা হচ্ছে শুধু নেগেটিভ, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। খুব সুন্দর কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? আর যে ডকুমেন্টে আমরা ইস্যুটা মেনটেন করি সেটাকে আমরা বলছি ইস্যু লগ। কেন করি? যাতে রেকর্ড করা হয় এবং থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা মনিটর এবং কন্ট্রোল করতে পারি। তবে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? এই যে ইস্যুর আইডি, ইস্যুর ডেসক্রিপশন, তারপর কবে ইস্যুটা ওপেন হয়েছে, হ্যাঁ কবে এটা আমরা সলভ করবো, কবেকার মধ্যে, প্রায়োরিটি কিরকম, কে এটা অন করতেছে, আমরা রেসপন্সের, হ্যাঁ রেসপন্স থেকে একটা ওয়ার্ক আউট বলা হয়। রেসপন্সটা আমরা কি করছি এটা এখন টু বি ডিসাইডেড, এখনো করা হয়নি, এখনো স্ট্যাটাস ওপেন। এবং আপনি যদি কোনো রিমার্ক বা কমেন্ট লিখে রাখতে চান সেটা লিখতে পারেন, ঠিক আছে? Tasks are on the critical part. That means very immediately we have to take action. প্যাচার মানে কি? প্যাচা প্যাচা আমরা বুদ্ধির, তাই না? বুদ্ধির সিম্বল ওয়াইজ। সো এখানে কি ওয়াইজ কি বলছে? ওয়াইজ ইনস্ট্রাকশন কি দিছে? ইউজ ইট টু ট্র্যাক প্রবলেমস। কেন আমরা ইস্যুটাকে ইউজ করব?
inconsistencies, conflicts that occur during the life of the project and require investigation in order to work toward a resolution. ঠিক আছে, এই জন্য আমরা ইস্যু লগ মেইনটেইন করি। ইদানিং আমাদের পিএমপি এক্সাম প্রিপারেশনে প্যাচার ছবি খুব কম ইউজ করা হয়েছে, কিন্তু পিএম এর আরো যে কোর্সগুলো আছে সেগুলোতে আসলে প্রতিটা প্রায় কিছুক্ষণ পর পর প্যাচার ছবি আছে এবং এরকম একটা ওয়াইজ স্টেটমেন্ট আছে। তাহলে ইস্যু কিন্তু আমাদের রিজলভ করতে হবে, তাই না? ইস্যু কিন্তু রিজলভ করতে হবে। এখানে আমি একটা, এই যে আমি যদি এখানে একটা 9 লিখি তাহলে কি হবে? কি 9? কারোর জন্য 9, কারোর জন্য 6। হ্যাঁ, Perspective. কারোর জন্য 9, কারোর জন্য 6। তাহলে এইসব কারণে কিন্তু ইস্যু আসবে, হ্যাঁ, যে কনফ্লিক্ট হয় এইসব কারণে। সো আপনার যে কোনো ধরনের ইস্যুটা হোক না কেন, এই যে আপনি কি করতে হবে দেখেন, ইস্যু রেজলিউশনটা খুব ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে হবে একটু, স্টেপসগুলো কি হওয়া উচিত। অ্যাজ ইস্যুস রেজ প্রম্পটলি অ্যাড দেম টু দ্য ইস্যু লগ। ঠিক আছে, অ্যাসাইন এন্ড ওনার খুবই ইম্পর্টেন্ট, এটাতে একটা প্রশ্ন আসবে। এই যে এই ফ্লোটা একটু আপনার খুব ভালো মতো পড়বেন আর কি। The owner is responsible for tracking the progress of the workaround and reporting back. ঠিক আছে, ওনার দিয়ে দেন। রেসপন্সিবল আর অন্য কেউ হতে পারে, কিন্তু একজন ওনার অ্যাসাইন করে দেন। রেসপন্সিবল মানে কি, যারা সলভটা করবে, যাকে দ্বারা সলভ করানো হবে কাজটা করবে, কিন্তু ওনার থাকবে যে আসলে ফুললি ফলো আপ করবে এবং সে রেসপন্স অ্যাকাউন্টেবল। আচ্ছা, গিভ রিয়েলিস্টিক ডিউ ডেটস। ডিউ ডেট অবশ্যই থাকতে হবে। অনেক সময় কোনো ডেটেই দিই না, চলতে থাকে কাজ, এরকম যাতে না। ইস্যু শুড বি রেগুলার টপিক। ঠিক আছে, যখনই কোনো মিটিং হবে আমরা যাতে এটা করি। অ্যাজাইল টিম কোথায় করে এটা? কোন জায়গায় অ্যাজাইল টিম এটা করে এই ডিসকাশনটা? ডেইলি স্ক্রাম। হ্যাঁ, ডেইলি স্ক্রামে করে, বা আমরা যেটাকে বলি ডেইলি স্টার্টআপ। সেখানে কিন্তু একটা এজেন্ডাই হচ্ছে কি ইস্যু আছে যেটা আমাকে বাধা দিচ্ছে আমার কাজে, ইস্যু অথবা ইম্পেডিমেন্ট বা ব্লকার্স। হ্যাঁ, মানে অ্যাজাইল টিম ইস্যু শব্দটা ইউজ করে না, বলে হচ্ছে ইম্পেডিমেন্ট, সবচেয়ে বেশি ইউজ করে ইম্পেডিমেন্ট, তারপরে বলে ব্লকার্স কিংবা অবস্টাকলস। এটা একটা টপিক আছে আমাদের, আমরা করব। আপনার কিছু বলবেন নাকি? না ভাই। আচ্ছা, লিমিট দ্য নাম্বার অফ ওপেন ইস্যুস টু এ ম্যানেজেবল নাম্বার। ঠিক আছে, এটা যাতে খালি ইস্যুটা ভরায় ফেলি এরকম যাতে না হয়। আমরা অবশ্যই খুব দ্রুত সলভ করতে হবে এটাকে, ডিউ ডেটটা এই জন্য রিয়েলিস্টিক হতে হবে। ঠিক আছে, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এটা আমি নিজে আমার চাকরির লাইফে আমি এটা নিয়ে অনেক ভুগছি। ঠিক আছে, তো যদি দেখা যায় কোনো একটা আপনার টলারেন্সের বাইরে চলে যাচ্ছে, এটা আসলে আপনার ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনি এখানে আছেন, ইউ আর দিস গাই, আর আপনার টপ ম্যানেজমেন্ট এখানে। এখন যদি দেখতেছেন যে এটা আপনার বাইরে চলে যাচ্ছে, ইমিডিয়েটলি ইনফর্ম হিম, বা দেখতেছেন যে এটা আসলে এরকম হতে পারে, এরকম যাতে না হয় থার্ড পার্টি কারো কাছ থেকে শুনতেছে, দ্যাট উইল ব্যাকফায়ার। ঠিক আছে, এটা আসলে খুবই নরমাল একটা ম্যানেজমেন্ট প্র্যাকটিস। সো অলওয়েজ যখনই দেখবেন যে ইউ আর ফেসিং লাইক দিস ইস্যুস, বিগ প্রবলেম, মনে হচ্ছে যে এটা আসলে আপনার বসকে জানা দরকার, ইমিডিয়েটলি ইনফর্ম ইউর বস, ডোন্ট ওয়েট ফর আদার্স টু ইনফর্ম হিম, তাহলে কিন্তু ইউ উইল ইন ডেঞ্জার। ঠিক আছে, সো আমরা মনে হয় সবাই বলে ফেলছি। এখানে রিজলভিং ইস্যুস হচ্ছে আপনার একটা ইস্যু টেমপ্লেট ইউজ করা উচিত। একটা টেমপ্লেট ইউজ করলে কি হবে, সবাই সিঙ্ক থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রেনিং টু দ্য টিম মেম্বার্স, যাতে তার প্রম্পটলি রিপোর্ট করে, খুব ইম্পর্টেন্ট, প্রম্পটটা খুব ইম্পর্টেন্ট। আমরা যাতে নিজেরা চুপ করে ধরে লুকিয়ে না রাখি। ঠিক আছে, আর এগুলো তো আগের কথাই, ডেভেলপের রেসপন্স, হ্যাঁ, যেটাকে আমরা ওয়ার্ক প্ল্যান বলি, অ্যাসেস দ্য ইমপ্যাক্ট, অ্যাসেস করতে হবে। যেমন ওখানে বলা ছিল যে এটা আস্তে আস্তে ক্রিটিক্যাল পাবে, অ্যাপ্রুভ দ্য রেসপন্স, ক্লোজ দ্য ইস্যু। ঠিক আছে, লাস্টে কিন্তু ইস্যুটা ক্লোজ করতে হবে। ওকে, সো আমরা এটা শেষ করলাম আজকে। এরপরে আমরা একটু দেখি স্টুডেন্ট ম্যানুয়ালে কি আছে, লেটস সি। দেখেন তো, এটা একটা কঠিন প্রশ্ন আছে মনে হয়। Which of the following items are issues for the 234 West Adam project? দেখেন সিচুয়েশনটা কিন্তু দেওয়া আছে। প্রজেক্ট নিয়ারিং কমপ্লিশন,
যে আপনার বাড়ি বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে, কার জন্য? অ্যান্ড্রুস ফ্যামিলির জন্য। তাদেরকে পজিশন আপনি বুঝাই দিবেন। In about a month, several unforeseen things have happened within the past week, and they are the subject of discussion at the weekly project status meeting. You need to decide if these are risks or issues, so you can react accordingly. So এখন আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে ওই সিচুয়েশনের উপর বেস করে, হ্যাঁ, which of the following items are issues. তাহলে দেখেন তো কোনটা কোনটা রিস্ক না, তাহলে সেটা ইস্যু হবে। তাহলে এটা পসিবল রিস্ক, এটা কি হবে? এটা কি রিস্ক না ইস্যু? পসিবল ডিক্রিজ, এটা কি রিস্ক নাকি ইস্যু? এটা রিস্ক। পসিবল মানে হতে পারে না ফিউচার। আচ্ছা, আর কি হবে? আরেকটা দেখেন তো রিস্কে কি করতে পারে। এক নাম্বারটা ইস্যু হইতে পারে রিস্ক, নেক্সট উইক শিডিউল, এটা রিস্ক। নেক্সট উইক শিডিউল বিল্ডিং ইন্সপেকশন, নেক্সট উইক শিডিউলড, অলরেডি শিডিউলড হয়ে আছে। ও শিডিউলড, শিডিউল বিল্ডিং ইন্সপেকশন অলরেডি এটা শিডিউলড। আচ্ছা, তাহলে আরেকটা কি হতে পারে? অ্যান্ড্রুস ফ্যামিলি কামিং ক্যাম্পিং ট্রিপ, তারা ক্যাম্পিং ট্রিপে গেছে, which is scheduled during the time they are to close on the house. আমার 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে কাজ থাকছে। দেখেন, a letter from the bank stating that the mortgage rate will increase in 3 weeks. এটা অলরেডি ইস্যু। একটা ইস্যু হয়ে গেছে। এটা ইস্যু হয়ে তাহলে এই দুইটার মধ্যে রিস্ক কোনটা? Andrews family camping trip, which is scheduled during the time they are to close on the house. Yeah, wait. What's the answer? Yeah. 2 নম্বরটাও তো ভাই একটা ইস্যু, কারণ ওই সময়টা হলো হ্যান্ড ওভার দেওয়ার কথা, বাট তারা ওই সময় ক্যাম্পিং এ। Campaign already scheduled, তাই না? শিডিউল, অলরেডি শিডিউল। তাহলে আমাদের দুইটা বের করতে বলছে, তাহলে একটা তো আমরা পেয়ে গেলাম যে এটা রিস্ক, তাহলে এটা বাদ। আর একটা কোনটা বাদ দেওয়া যায়? A letter from the bank stating that the mortgage rate will increase in 3 weeks. এটা তো এটা মর্গেজ রেট ইনক্রিজ করবে, অবভিয়াসলি নেগেটিভ আসতেছে, তো আবার তো ফিউচার টেন্স দ্য প্রেজেন্ট সিচুয়েশন, ফিউচারের দিকে রিস্ক হয়ে যায়। ফিউচার না, তাহলে রিস্ক হয়ে যাচ্ছে 3 Risk হয়ে weeks যাচ্ছে। time. আচ্ছা, আমরা একটু অ্যান্সারটা চেক করে নিই। তার মানে আমাদের যে ডিসকাস করলাম, আমাদের কাছে মনে হয়েছে যে আপনার এইটা না, বি এবং ডি মনে হচ্ছে। আচ্ছা, লেটস সি। তাহলে ওটা কততে ছিলাম আমরা? মানে পিছনে ছিলাম আমরা। আমার মনে হয় ভাইয়া এটা হতে পারে, কারণ এটা অলরেডি চিঠি তো ওরা ইনফর্ম হয়ে গেছে যে ব্যাংক রেখে সেটা তো একটা বিষয়। সেটা মনে হচ্ছে। আচ্ছা, আমরা দেখি অ্যান্সারটা কি আছে। এটা কত ছিল? এক্সারসাইজটা 3 কিছু সামথিং, না? 3.8 হ্যাঁ, এই যে এখানে আসছে। আচ্ছা, দেখেন এখানে টাকা দিয়ে দিছে। আমাদের একটাও হয় নাই, তাই না? আচ্ছা, হ্যাঁ ভাই হয়েছে, 2 নম্বরটা হয়েছে। 2 নম্বরটা হয়েছে। 3 নম্বরটা আমরা ইজিলি বাদ দিতে পারছিলাম, পসিবল। 1 নম্বরটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম, তাই না? এটা অলরেডি লেটার ফ্রম দ্য ব্যাংক, অলরেডি এটা অলরেডি পাইছে, লেটারটা পেয়ে গেছে। ব্যাংকের লেটার তো আর চেঞ্জ হবে না, মর্গেজ লেটার পেয়ে গেছে। আচ্ছা, আমরা এখন এইটাকে কিভাবে এক্সেপ্ট করব? নেক্সট উইক শিডিউল বিল্ডিং ইন্সপেকশন। এটা তো ভাইয়া ফিউচারে করবে, এখনো করে নাই। ভাইয়া, শিডিউল ভাই- হইছে কিন্তু এখনো ঘটনাটা ঘটে নাই। ইনস্পেকশনের পরে বোঝা যাবে যে আসলে কি হইলো। নেক্সট উইক শিডিউল বিল্ডিং ইন্সপেকশন। তাহলে এটা আমরা কনফিউজ হচ্ছি সবাই, আমরা এটা কি রিস্কের মধ্যে পড়ছে? ওই নাই ভাই, নেক্সট উইক শিডিউল, এটা
ইন্সপেকশন না, ইন্সপেকশন শব্দটার কারণে যে ইন্সপেকশনের কারণে অনেক কিছু বুঝতে পারে না। ইন্সপেকশনের তো ভাই পরে যদি আমরা এটা পজিটিভ না নেগেটিভ বা রিস্ক নাকি এটা আমার অপরচুনিটি, এটা তো আমি পরে বুঝবো। এটা তো তাহলে রিস্ক এরিয়াতে পড়তেছে। দ্যাটস হোয়াই ইট ইজ না। এটা ভাই আমি কনভিন্সড যে এটা ইস্যু হবে না। কেন? কারণ হলো যে এটা শিডিউল হয়েছে ঠিক আছে, কিন্তু এটা ফিউচার ইভেন্ট। ফিউচার ইভেন্ট, ফিউচার ইভেন্ট। প্রথমটা যদি আমরা দেখি, লেটার ফ্রম দ্য ব্যাংক স্টেটিং দ্যাট, এটা তো অলরেডি লেটার ইস্যু হয়ে গেছে, তাই না? অলরেডি ডান, ইস্যুটা হয়ে গেছে অলরেডি। আর সেকেন্ডটা তো আমরা অলরেডি এগ্রিড। হ্যাঁ, ওটাও শিডিউলড হয়ে গেছে, ওরা যাবেই। আর আমরা লাস্টেরটাও নেক্সট উইক শিডিউলড বিল্ডিং ইন্সপেকশন। কিন্তু বিল্ডিং ইন্সপেকশন থেকে ধরেন এটা থেকে ইস্যু বলতেছি যেটা নেগেটিভ, কিন্তু এইটাতে আমরা বুঝতেছি না নেগেটিভ হতে পারে, ইন্সপেকশনটা পজিটিভ হতে পারে। সো এটা রিস্ক। এখানে একটা ইয়ে পাওয়া যাচ্ছে না, এখানে একটা ক্লু পাওয়া যাচ্ছে যে এটা আসলে কোনো নেগেটিভ, মানে নেগেটিভ পজিটিভ দুইটাই নেগেটিভ দুইটাই হতে পারে। যে ইন্সপেকশনের রেজাল্টের উপর ডিপেন্ড করবে। আর বাকি দুইটা অলরেডি নেগেটিভ ইমপ্যাক্ট হয়ে গেছে, তাই না? নেগেটিভ ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, তাহলে আমার মানে নেগেটিভটা এখন মানে মেক সেন্স, তাই না? যে আমি আসলে জানি না যে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, যদিও এটা শিডিউল ছিল। আর বাকি দুইটা তো আসলে অলরেডি ভাই দুইটা পার্সপেক্টিভ থেকে এটা রিস্কের মধ্যে পড়ে। এক হলো ডি নাম্বার, মানে 4 নাম্বারটা, এক হচ্ছে ওটা ফিউচার ইভেন্ট নট প্রেজেন্ট, আর দুই হলো ইন্সপেকশনের পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি সেটা নেগেটিভ না পজিটিভ। সো দুইটা Positive. পার্সপেক্টিভ থেকে ওটা রিস্কের মধ্যে যায় আর কি। ঠিক আছে, আমরা ওকে আমরা তাহলে দেখেন একটু কিন্তু মানে আমাদের সময় লাগবে জিনিসটাতে কনফিউজ হতে। সো একটু খেয়াল করেন যে এরকম একটা প্রশ্ন আসবে রিস্ক এবং ইস্যুস।